ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভার্সিটির মাঠে বসে গিটারের সুর তুলে গান গেয়ে যাচ্ছে সাগর। গালে হাত দিয়ে বসে সাগরের মিষ্টি মধুর কণ্ঠে গান শুনে নিজেকে হারিয়ে ফেলছে শুভ্র। প্রকৃতিও তাল মিলিয়ে যাচ্ছে সাগরের গিটারের সুরের সাথে। নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছে মিষ্টি মধুর সুরে গান। মাঠের এক কোণে বসে অহনা বই পড়ছে। বইয়ের মাঝে অহনার জীবন। বই ছাড়া কিছু বোঝে না। সবাই যখন আড্ডায় মেতে ওঠে, অহনা তখন সবাইকে অবহেলা করে, বইয়ের মাঝে মুখ লুকিয়ে রাখে। সাগরের গানের সুর অহনার কানে যেতেই চোখ তুলে তাকালো চারপাশে, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। এত মিষ্টি করে গান কে গাইছে? পাশে বসে থাকা শুভ্র তাকে জিজ্ঞেস করলো। এই শুভ্রতা, এত মিষ্টি কণ্ঠে গান কে গাইছে? শুভ্রতা অবাক দৃষ্টিতে অহনার দিকে তাকায়। অহনা ব্রু কুঁচকে শুভ্রতার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আজ প্রথম কোনো ছেলের সম্পর্কে জানতে চাইনি। তুই তো ছেলেদের সহ্য করতে পারিস না। কত ছেলে তোকে ভালোবাসে, কারো দিকে ফিরেও তাকাসনি, তাই একটু অবাক হলাম। অহনা বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, এত অবাক হওয়ার মতো কিছু হয়নি। ছেলেটা সত্যিই অনেক সুন্দর গান করে, তাই জিজ্ঞেস করলাম চিনিস কিনা। ছেলেটা গ্রাম থেকে আসছে, আমার আব্বু চিনে ভালো করে। আমি তেমন কিছু জানি না, কারণ সে তার পুরো পরিচয় দেয় না কাউকে। অদ্ভুত পরিচয় দিলে কি এমন হয়? তোর আব্বুকে জিজ্ঞেস কর, তাহলে জানতে পারবি। শুভ্রতা অহনার দিকে নিশ্চুপ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ছেলেটা একটু অন্যরকম। মাঝরাতে হুটহাট করে বাসা থেকে বেরিয়ে যায়, সবার সাথে মিশে কম। আব্বু যতটুকু বলল, ছেলেটার কেউ নেই। শুভ্রতার কথা শুনে অহনা নিশ্চুপ। কি বলিস? এইসব কেউ নাই মানে? মানে সাগরের বাবা মা মারা গেছে ছোট থাকতে। সাগর, সাগর দেখ আজকের খবরের কাগজের খবর। পুলিশ কতদিন ধরে খুঁজে চলেছে এই লোকটাকে, কিন্তু আজ পর্যন্ত পুলিশ তার দেখা পায়নি। দিনের পর দিন খুন করে চলেছে। শুভ্রের কথা শুনে সাগর থমকে যায়, গিটার হাত থেকে নিচে রাখে, খবরের কাগজে নজর দেয়। খবরের কাগজটা হাতে নিয়ে ঘাবড়ে যায় সাগর, আবার মুচকিও হাসছে। সাগর, জানিস এর সম্পর্কে? আমি জানবো কিভাবে? কনফিউশন। মানে কি শুভ্রতা? মানে পুলিশ জানে না খুনগুলো আসলে করে কে, আর তার পরিচয় কেউ জানে না। অভ্রের কথা শুনে হেসে দেয় সাগর আর বলে, কি সব বলিস? পুলিশের চোখে কি টুপি পরানো থাকে? অহনা বই হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে শুভ্রতাকে বলল, ক্লাস করবি না? শুভ্রতা তাড়াতাড়ি আয়। আমি ক্লাস করব কেন? বই পাগলি, আপনি তো সারাদিন বইয়ে মুখ লুকিয়ে রাখেন। বইয়ের নেশায় একবার পড়ে দেখ, সবচেয়ে সুখী মানুষ মনে হবে নিজেকে। আর ক্লাস করবি না কেন? এইখানে বসে বসে গরুর মতো ঘাস খাবে মনে হচ্ছে। বই পাগলি, হাতটা বাড়িয়ে দাও, আমি তোমার হাতটা ছুঁতে চাই। এত প্রেম কই থাকে? অহনা হাতটা বাড়িয়ে দিতেই ঝাপটে ধরে, উঠে দাঁড়িয়ে বলে, আমার মনে তো তোমার বসবাস, বই পাগলি। থাক, আপনার এত প্রেম আমার দরকার নেই। ক্লাসে চলেন তাড়াতাড়ি। ক্লাসে ঢুকতেই অহনার নজর গেল সাগরের দিকে। অহনা থমকে দাঁড়ায়, ভাবনার জগতে হারিয়ে যায়, চোখে মুখে চিন্তার ছাপ। তখন অহনা বলে, এই শুভ্রতা, এই ছেলেটা কি গান গাইছিল? ক্লাসে তো এই ছেলেটাকে নতুন দেখছি। অহনা, তোকে কেমন জানি লাগছে। হ্যাঁ, এই ছেলেটাই সাগর। কেমন লাগছে মানে? অহনা, তুই তো ঘামছিস কেন? আরে গরম লাগছে। অহনা পানির বোতল নিয়ে পানি খেয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, শুভ্রতা, সাগরের বাসা কোথায়? অহনা, তুই তো ঘামছিস কেন? কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? শুভ্রতা, তোর এই সব চিন্তা মাথা থেকে কবে যাবে বলবি? সব সময় বেশি বেশি সবকিছুতে। আমি কেন ভয় পেতে যাব? আমি তো সাগরকে চিনি না। সাগরকে দেখতে অভ্রের মতো লাগে। সাগরকে দেখতে অনেকটা অভ্রের মতো দেখাচ্ছে। জানতে হবে আমার এই সাগর আসলে কে, আসলে পরিচয় কি তার। অহনা টেবিলে বসেও বারবার ঘুরে তাকাচ্ছে সাগরের দিকে।
কে এই সাগর? পরিচয় কি? অহনার ভাবনা জুড়ে শুধু এই চিন্তা। অহনা হিসেব মিলাতে পারছে না। তাহলে সেদিন কি মরেনি? বেঁচে যাওয়ার তো কথা ছিল না। ভাবতে পারছে না, হিসাব সব গুলিয়ে যাচ্ছে। সুব্রতা অহনার কাঁধে হাত রেখে বলে ওঠে, তুই এত ভাবছিস, কি বলবি? সেই কখন থেকে চুপচাপ হয়ে সাগরের দিকে তাকিয়ে আছিস? আসলে সাগরকে আমার খুব চেনা চেনা লাগে। কেন জানি মনে হচ্ছে এর আগেও সাগরকে আমি দেখেছি। কোথায় দেখবি? হয়তো কখনো কোনো জায়গায় দেখেছিস। এটা নিয়ে এত ভাবনার কি আছে? মানুষ তো কত জায়গায় যায়। হতে পারে এই জন্য। স্যার ক্লাসে আসতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়। অতঃপর স্যার বলে, সবাই বসো। এই ছেলে, তুমি ক্লাসে নতুন? দাঁড়াও। তোমার নাম কি? সাগর। তোমার বাবা মা কেউ নেই? ছোট থাকতে মারা গেছে। বাবা মায়ের কথা কেউ জানতে চাইলে রাগ উঠে যায়। তবুও নিজের ভেতরের রাগটা কারো সামনে প্রকাশ করি না। নিজেকে সামলে নিতে হয়। নিজের পরিচয় আড়াল করে চলতে হয়। এই সমাজ বড় নিষ্ঠুর। থাকো কোথায়? পড়ালেখার খরচ চালায় কে? যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো। ঠিক আছে। তোমার জন্য অনেক মায়া হচ্ছে। এত মিষ্টি একটা ছেলের পৃথিবীতে কেউ নেই। তোমার একা থাকতে কষ্ট হয় অনেক। সাগর মুচকি হাসতে হাসতে ভাবছে, আমার আসল পরিচয় জানলে মায়া হবে না, ঘৃণা হবে। সাগরের মাথায় হাত রেখে বলল, জীবনে অনেক বড় হও, পাশে আছি সব সময়। সাগর কিছু না বলে চুপচাপ বসে যায়। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে সামনে টেবিলে বসে থাকা মেয়েটা অদ্ভুত ভাবে সাগরের দিকে তাকিয়ে আছে। এভাবে কোনো মেয়ে ছেলেদের দিকে তাকিয়ে থাকে জানা ছিল না। শুভ্র এই শুভ্র। শুভ্র লিখতে লিখতে বলে উঠল, বল কি হয়েছে? শুভ্র সামনের টেবিলে বসা মেয়েটা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? ক্লাসে আসার পর থেকে লক্ষ্য করে যাচ্ছি। কি বলিস? অহনা তোর দিকে তাকাচ্ছে? সত্যি বলছিস? দেখ সাগর, তোর ভুল হচ্ছে। অহনা ছেলেদের সহ্য করতে পারে না, কোনো ছেলের দিকে তাকায়ও না। আমি ভুল দেখব কেন? তুই একটু তাকিয়ে দেখ, কিছুক্ষণ পর আবার তাকাবে। শুভ্র সাগরের কথা শুনে খানিকটা সময় অহনার দিকে তাকিয়ে থাকে। ধর, দেখছিস? আমি বলছি তুই ভুল দেখছিস। আমি জানি অহনা তাকাবে। শুভ্র দেখ দেখ আবার তাকাচ্ছে। শুভ্র অহনার তাকানো দেখে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। অহনা ছেলেদের দিকে তাকাচ্ছে। ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে অহনা। পাশে থাকা শুভ্রতা বিক্তর নিয়ে বলে উঠল, তোকে বইয়ের সাথে বিয়ে দেওয়া উচিত। আমাকে একটু সময়ও দিতে পারিস না? বইয়ের সাথে বিয়ে হয় কিভাবে? তুই জানিস আমি বই পড়তে ভালোবাসি, তারপরও কেন এত রাগ করিস বুঝি না। আমি প্রেম করব? হার পারছি না এভাবে। আমাকে জানিয়ে মারছিস তুই। এভাবে একা থাকা যায় না। অহনা হাত দিয়ে চশমা ঠিক করে নিয়ে শুভ্রতার দিকে তাকিয়ে বলে, হঠাৎ প্রেম করার ইচ্ছা জাগলো যে সুব্রতার? কারোর প্রেমে পড়লেন মনে হচ্ছে। তুই বল কি করব আমি? তুই ভার্সিটিতে আসলেই বই নিয়ে পড়ে থাকিস, আমাকে সময় দাস না। এভাবে জীবন চলে? ভাগ্য করে একটা বান্ধবী পাইছে, মরে গেলেও ফিরে তাকাবে না। তার মাথায় বই ছাড়া কিছুই নেই। এত বই পড়ে কি করবি আমি সেটাই বুঝতে পারি না। খুন করব। খুন করবি মানে? অহনার সামনের দিকে নজর দিতেই দেখলো সাগর অহনার দিকে তাকিয়ে আছে। অহনা একটু ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমাকে কি চিনে ফেলছে? কি সব ভাবছি, আমাকে তো কখনো দেখেইনি, তাহলে চিনবে কিভাবে? যদি না চিনে তাহলে এইভাবে তাকিয়ে আছে কেন? সুব্রতা চল বাসায় যাব, ভালো লাগছে না। অহনা ক্যান্টিন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাগর পথ আটকে দাঁড়ায়। অহনা থমকে দাঁড়িয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, সামনে থেকে সরেন, আমাকে যেতে দেন। যেতে দিব আপনাকে? আগে বলেন তো, ক্লাসে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? আমাকে কি আপনার খুব চেনা চেনা লাগে? সাগরের কথাটা কানে যেতেই অহনা ভয়ে ঘামতে শুরু করে। সাগর বুঝলো কিভাবে অহনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে চিনব কিভাবে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো মজা করে বলছি। এত ভয় পাওয়াই তো কিছু হয়নি। অদ্ভুত মেয়ে তো আপনি। কখনো কোনো ছেলের সামনে দাঁড়াননি, সেই কখন থেকে ঘেমে যাচ্ছেন। আপনি আমার পথ ছাড়েন, বাসায় যাব। আপনার নাম কি?
আমার নাম আপনি এতক্ষণে ঠিক জেনে গেছেন, তাই নামটা আমার বলার দরকার মনে করছি না। আমরা বন্ধু হতে পারি যদি আপনার আপত্তি না থাকে। সুযোগ কি নিজে নিজে ধরা দিচ্ছ আমার কাছে? আমি যদি সাগরের সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়াই তাহলে অনেক কিছু আমি জেনে যাব। সাগর আসলে কে, যে প্রশ্নগুলো মনের ভেতর ঘুরপাক খাচ্ছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। যদি এই সাগর অভ্র হয়ে থাকে তাহলে তার মৃত্যু খুব শীঘ্রই ধরা দিবে। অভ্রের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাগর অহনার দিকে তাকিয়ে থেকে বলে, আপনি কোন জগতে হারিয়ে গেলেন? আমরা কি বন্ধু হতে পারি? ভাবছি। ভাবতে ঠিক কতটা সময় লাগবে? বছর চলে যেতে পারে। এখন সামনে থেকে সরেন, আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমার অনেক কাজ বাকি আছে, অনেক হিসাব মিলাতে বসতে হবে। কিসের হিসাব মিলাবেন? অঙ্কের। অহনা সাগরের পাশ কাটিয়ে চলে আসে। বাসায় এসে পুরানো ধুলো জমে থাকা ডায়েরি হাতে নেন। এক এক করে উল্টাতে থাকে ডায়েরির পাতা। এখনো ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে কিছু অমানুষ। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ডায়েরির প্রতিটি পাতায় একটা একটা করে ছবি রাখা আছে। 7টা ছবি, তার মধ্যে একজনকে খুন করা হয়েছে, আর সেই হচ্ছে অভ্র। সেদিন পারিনি নিজের বোনকে বাঁচাতে, পারিনি বাবা মাকে বাঁচিয়ে রাখতে, শুধু নিজে বেঁচে আছি প্রতিশোধের তীব্র আগুন চোখে নিয়ে। তোদের আমি এক এক করে খুঁজে বের করে মারবো, বেঁচে থাকতে দিব না। আমার পুরো পরিবার শেষ করে দিছিস। কি অপরাধ ছিল আমার আপুর? সুন্দরী হয়ে জন্ম নেওয়াটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। কি অপরাধ ছিল আমার বাবা মায়ের? সুন্দর একটা ফুটফুটে মেয়ে জন্ম দেওয়াই কি অন্যায়? এই সমাজকে ঘৃণা করি, প্রচন্ড ভাবে ঘৃণা করি। সমাজ বাঁচতে দেয়নি আমার পরিবারকে। কথাগুলো ভাবতে ভাবতে অহনার চোখ দিয়ে শুধু পানি ঝরে যাচ্ছে। যদি এই সাগর অব্র হয়ে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। হঠাৎ অহনার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। অহনা ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠল, আমি অর্ক বলছি। আমার পেছনে পুলিশ লেগে আছে, যার কারণে নিজেকে কিছুদিন লুকিয়ে রাখছি। তবে একটা খবর আছে। কি খবর বলো? সাজিদের খবর পাইছি। কথাটা শুনেই অহনা নিজেকে সামলাতে পারছে না। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। অতঃপর রাগী কণ্ঠে বলে ওঠে, কোথায় আছে? পৃথিবীর কোনো শক্তি পারবে না আজকে তাকে বাঁচিয়ে রাখতে। আজকেই তার শেষ দিন। শান্ত হও, সুযোগ আমিও খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তার চারপাশে ঘিরে পুলিশ পাহারা দেওয়া। পুলিশ কি কিছু বুঝতে পারছে? তা আমি জানি না, তবে রাতে একটা সুযোগ পেতে পারি। ব্যবসার কাজে দেশের বাইরে যাবে। খোঁজ রাখো, আমিও নিজেকে প্রস্তুত করি। একটা কথা কোনোভাবে যেন পালাতে না পারে। আজই যেন তার শেষ দিন হয়। অহনা ম্যাডাম, আমার একটা কথা জানার খুব ইচ্ছে। কেন আপনি এভাবে নিজেকে আড়াল করে একটার পর একটা খুন করে যাচ্ছেন? সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আর সাজিদের সব খোঁজ খবর আমাকে দিবে। অহনা ফোন কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। কি করে বোঝাবো আমার মনের ভেতর কতটা আগুন জ্বলে? কাউকে বোঝানোর ক্ষমতা আমার নেই। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আছে শুভ্রতা। হঠাৎ শুভ্রতার নজর রাস্তার দিকে যায়। ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে কালো একটা গাড়ি শুভ্রতার বাসার সামনে দাঁড় করানো আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে একটা লোক, কালো পোশাক পরা, মাথায় কালো টুপি। ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের বাসার সামনে থেকে কেন? লোকটা গাড়িতে উঠে চলে যায়। আমাদের বাসায় তো কোনো ছেলে নেই। হঠাৎ সাগরের কথা মাথায় আসলো। তাহলে সাগর? ধুর, কি সব ভাবছি। সাগর এত দামি গাড়ি নিয়ে কই যাবে? একবার যাব সাগরের রুমে গিয়ে দেখে আসি। শুভ্রতা সাগরের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ধাক্কা দিয়ে বুঝতে পারলো দরজাটা আসলে ভেতর থেকে বন্ধ করা। তাহলে সাগর ভেতরে আছে। একটাবার ডাক দিব সাগরকে। ডাক দেয়া কি উচিত হবে? সাগর তো এখনো আমার সাথে কথা বলেনি। শুভ্রতা সাগরকে ডাক দিবে ঠিক সেই মুহূর্তে শুভ্রতার আব্বু পিছন থেকে এসে ডাক দিল। তার আব্বুর ডাক শুনে চমকে উঠল শুভ্রতা। পিছন ঘুরে তাকিয়ে বলল, আব্বু, কিছু বলবে আমাকে? তুমি সাগরের রুমের সামনে কি করো? শুভ্রতা চুপচাপ ভাবছে। আব্বুকে এখন কি বলবো? কিছুক্ষণ চুপচাপ থেকে শুভ্রতা আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, সাগরের কাছ থেকে একটা নোট নেওয়ার ছিল। সাগর এখন ঘুমাচ্ছে, বিরক্ত করার দরকার মনে করছি না। সাগর ঘুম থেকে উঠলে আমি বলে দিব, এখন নিজের রুমে যাও।
সুব্রতা নিজের রুমে এসে চুপচাপ বসে আর থাকে। টেবিলের উপর থেকে ফোনটা হাতে নেয় আর ভাবে, অহনাকে একটা কল দিব। অহনাকে ফোন করে কি হবে? সে তো ব্যস্ত, সারাক্ষণ বইয়ের মধ্যে লুকিয়ে রাখে। আমাকে দেওয়ার মতো সময় যে তার নেই। সুব্রতা অভিমানে গাল ফুলিয়ে বসে থাকে। অহনা হাতে সাজিদের ছবি নিয়ে ভাবছে, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার আপুর স্বপ্ন পূরণ করতে দিলি না, আমার আপুর স্বপ্ন পূরণ হতে দিলি না, আম্মু আব্বুর স্বপ্ন কিছুই পূরণ হতে দিলি না। তোদের মতো মানুষরূপী পশুদের মৃত্যু অহনার হাতে। অহনা বাম হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। অহনার ফোনটা বেজে ওঠে। অর্ক ফোন দিছে, তার মানে সাজিদের কোনো খবর দিবে। এই ভেবে পাশে থাকা ফোনের স্ক্রিনে নজর দিয়ে দেখলো অবহেলিত ভালোবাসা। এই কাজটা শুভ্রতার। কখন আমার ফোন নিয়ে নিজের ফোন নাম্বার এই নাম দিয়ে সেভ করছে। এই মেয়েটা আসলেই পাগলি। কল রিসিভ করতেই শুভ্রতা বলে উঠল, মিস ইউ বই পাগলি। আমি জানি এখনো তোর হাতে বই। আচ্ছা, তোর আমার কথা মনে পড়ে না? না। সত্যি? তুই এত পাগলি কেন? আমার তুই ছাড়া কে আছে? আব্বু আম্মু আপু সবাই নিষ্ঠুর, আমাকে একা রেখে চলে গেল। একবারও আমার কথা চিন্তা করেনি। এই নিষ্ঠুর সমাজ বাঁচতে দেয়নি। আমি জানতাম কি? তুই আমাকে একটুও ভালোবাসিস না। হুম। মাঝে মাঝে ইচ্ছে করে কি? তোর চোখের চশমাটা হাতে নিয়ে ভেঙে দেই, তারপর তুই চোখে কম দেখবি, পড়তে পারবি না, সারাক্ষণ আমাকে সময় দিবি, তখন অনেক মজা হবে। তারপর তোর হাত ধরে কিছুটা পথ হাঁটবো। এই শুভ্রতা, তুই এত রোমান্টিক কেন? একটা কাজ করতে পারিস, বিয়ে কর, আমাকে একটা দুলাভাই উপহার দে। লাগবে না তোর আমার সাথে থাকার, দরকার নেই। আমার অহনা হারিয়ে গেছে, আমি আগের অহনাকে খুঁজে বেড়াচ্ছি। আমার অহনা এত চুপচাপ, এত নিষ্ঠুর ছিল না, কথাই বলবো না। শুভ্রতা, এই শুভ্রতা, এত অভিমান আমার সাথে করতে পারলি তুই? আচ্ছা যা, একদিনের জন্য আমি তোর আগে রহনা হয়ে যাব। অহনা ফোন কেটে দিয়ে বসে আছে অর্কের ফোনের আশায়। অর্ককে একটা ফোন দিব। অর্ককে কল দিতে যাবে, ফোনটা হাতে নিতেই অর্কের কল আসে। অহনা কল রিসিভ করে বলল, অর্ক, খবর কি সাজিদের? অহনা কালো পোশাক পরে হাতের পিস্তল কোমরে গুজে নেয়। রাস্তার পাশে আসতেই দেখলো কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। অহনা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। অর্ক, অহনা, অভ্র মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে। সাজিদের গাড়ি এসে দাঁড়ায়। সাজিদ ড্রাইভারকে জিজ্ঞেস করলো, গাড়ি থামালে কেন? সাজিদ গাড়ি থেকে বাইরের দিকে নজর দিয়ে দেখলো কালো পোশাক পরা তিনজন দাঁড়িয়ে আছে। সাজিদ গাড়ি থেকে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি আপনারা, সমস্যা কি? অর্ক শুভ্র সাজিদের হাতটা চেপে ধরল। কারা আপনারা? আমাকে এভাবে ধরছেন কেন? অহনা সাজিদের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, আপাতত তোর জন্য জমদূত হয়ে এসেছি। মানে কি সব বলছেন? আপনারা কারা? আমাকে কেন মারতে চান? অহনা পকেট থেকে একটা ছবি বের করে সাজিদকে দেখায় আর বলে, চিনিস এই মেয়েটাকে? সাজিদ ছবিটা দেখে চমকে ওঠে। মনে পড়ে সেই দিনের কথা। মনে আছে সেই ধর্ষণের কথা? এই মেয়েটা কি হয় আমার জানিস? আমার বোন হয়। সেদিন তোদের পায়ে পড়েছিল, চিৎকার করেছে অনেক। সাজিদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না। ক্ষমা? নরপশুর কোনো ক্ষমা হয় না। অহনা হাতের চুড়ি নিয়ে সাজিদের দিকে এগিয়ে আসে। সাজিদ বারবার ক্ষমা চেয়ে যাচ্ছে। অহনা হাসি দিয়ে বলল, একটা পরিবার শেষ করে দিয়ে ক্ষমা চাইতে তোর লজ্জা করে না? এই বলে হাতের চুড়ি দিয়ে সাজিদের বাম হাতে একটা টান দেয়। সাজিদ চিৎকার দিয়ে ওঠে, একটা মেয়ের জীবন শেষ করে দিলি? এই বলে ডান হাতে আরেকটা টান দেয়। সাজিদ চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে একটিবার ক্ষমা করে দাও। তোকে আমি তিল তিল করে কষ্ট দিয়ে মারবো। অহনার চুড়ি সাজিদের গালের কাছে নিতে একটা গুলি এসে পড়ল সাজিদের মাথায়। অহনা চমকে উঠে গুলি করল, কি? আমি তো এখনো পিস্তল হাতে নিইনি। অহনা পিছনে ঘুরে তাকিয়ে দেখলো একটা লোক দৌড়ে পালাচ্ছে। অহনা লোকটার পিছু দৌড়াচ্ছে। কিছু দূর যেতেই লোকটা কালো রঙের একটা গাড়িতে উঠে যায়। অহনার পিছন পিছন অর্ক ও শুভ্র দৌড়ে আসে। ওহনা ম্যাডাম, লোকটা কে ছিল? সাজিদকে মেরে দিল কেন?
আমিও বুঝতে পারছি না, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। ম্যাডাম, গাড়ির নাম্বার দেখেছেন? খেয়াল করে উঠতে পারিনি, কিন্তু লোকটাকে সাজিদ কি কেন মেরে দিল? অহনা বাসায় এসে চুপচাপ বসে ভাবছে। সাজিদকে মারলো কে? তাহলে কি আমার উপর নজর রাখছে কেউ? কিন্তু কে সেই ব্যক্তি কিছু বুঝতে পারছি না। জানালার পর্দা বাতাসের সাথে দোল খাচ্ছে। কিছুক্ষণ পর পর সূর্যের মিষ্টি আলো এসে অহনার চোখে মুখে পড়ছে। অহনা আলসে মেয়ের মতো ঘুমিয়ে যাচ্ছে। মাথার নিচ থেকে বালিশটা হাতে নিয়ে চোখের মুখের উপর রাখে। কিছুক্ষণ পর বালিশ সরিয়ে দেওয়ার ঘড়ির দিকে তাকায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা 10টার ঘরে। 10টা বেজে গেল। সুব্রতাও আজকে কল দিল না। বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো সুব্রতা 10টা কল দিছে। এতগুলো কল দিছে সুব্রতা, আজকে অভিমানে গাল ফুলিয়ে থাকবে। কল দিব একটা, না থাক, ভার্সিটিতে গিয়ে একেবারে কথা বলবো। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা। অহনা রিক্সা থেকে নামতেই সুব্রতা অহনার সামনে গিয়ে দাঁড়ায়। কোমরে হাত দিয়ে অহনার দিকে ব্রুকুচকে তাকিয়ে বলল, আমি এতগুলো কল দিলাম, ধরলি না কেন? অহনা সুব্রতার চোখের দিকে তাকিয়ে বলল, 10টা কল মাত্র, এতগুলো কই দিলি? 10টা কল তোর কাছে কিছু না? হুম, আমার সুব্রতা এর থেকে অনেক বেশি জ্বালাতো, তাই 10টা কল তেমন কিচ্ছু হতে পারে না। অহনার কথা শুনে সুব্রতা অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে। অহনা হাঁটছে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় সাগর। অহনা চোখ তুলে সাগরের দিকে তাকায়। সাগর অহনার চোখে চোখ রেখে বলল, কাল রাতের ঘুমটা কেমন হলো আপনার? আপনি মনে হয় অনেক রাত করে ঘুমান। সাগরের কথায় অহনার একটু সন্দেহ লাগে আর ভাবে, সাগর জানলো কিভাবে অহনা রাত করে ঘুমায়? সাগর কি তাহলে অহনার পিছু নিয়েছে? তাহলে কাল রাতে খুনটা কি সাগর করেছিল? সাজিদকে কি সাগর খুন করেছে? সাজিদকে কেন খুন করতে যাবে সাগর? সাগর যদি অভ্র হয় তাহলে তো খুন করার কথা না, কারণ সাজিদ তো অভ্রের লোক ছিল। এই যে ম্যাডাম, আপনি এত ভাবছেন কি? আপনি সারাদিন বই পড়েন আর ভাবতে থাকেন, এত নিরিবিলি চুপচাপ কেন আপনি? সাগর, তোমার সমস্যা কোথায়? কাল থেকে অহনার পিছু লাগছো? সুব্রতা, আমি অহনার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু অহনা তো কিছুই বলছে না, চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। শোনেন সাগর সাহেব, আমি ছেলেদের বিশ্বাস করি না, ছেলেদের ঘৃণা করি, আর কোনো ছেলের সাথে বন্ধুত্ব আমি করব না। আপনি আমাকে বিশ্বাস করবে না। কেন? ছেলেরা আপনাকে কি করছে? অহনা কথা না বাড়িয়ে চুপচাপ সুব্রতার হাতটা চেপে ধরে। সাগরের পাশ কাটিয়ে চলে যায়। অহনা, তোকে একটা কথা বলা হয়নি। কি কথা? অহনা, কাল রাতে সুব্রতা পুরো কথা শেষ করার আগে সাগরের ফোনে কল বেজে ওঠে। সাগরের কলের শব্দ শুনে অহনা দাঁড়িয়ে যায়। সাগর ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলে উঠল, কই আছেন? তাড়াতাড়ি দেখা করেন, অনেক দরকারি কথা আছে। আমি আসছি, দাঁড়া। এই বলে সাগর পিছন ঘুরে তাকিয়ে দেখলো অহনা দাঁড়িয়ে আছে। আপনি এখানে? এই তো কতগুলো কথা শুনিয়ে চলে গেলেন। তাহলে আমার সাথে সত্যি আপনি রাজি? না। ধুর, এই বলে সাগর তাড়াহুড়া করে বের হয়ে যায়। অহনা সাগরের পিছনে যাওয়ার জন্য পা বাড়াতেই সুব্রতা হাতটা চেপে ধরে আর বলে, যাচ্ছিস কোথায় তুই? সুব্রতা, আমাকে যেতে দে, দরকারি কাজ আছে, আমার যেতে হবে, হাতটা ছেড়ে দে। ভুলে গেলি? তুই কালকে রাতে তো বলেছিলি আজকের দিনটা শুধু আমার জন্য। মিথ্যে বলেছিস তুই। তুই আমাকে মিথ্যে বলতে পারলি? দেখ, আমাকে যেতে হবে। এই সাগর আসলে কে আমাকে জানতে হবে, কার সাথে দেখা করতে যাচ্ছে। অহনা সুব্রতার দুগালে আলতো করে হাতটা রেখে বলল, সুব্রতা, আমার সত্যি দরকারি কাজ আছে, প্রমিস, কালকের দিন শুধু তোর জন্য, কোনো কাজও থাকবে না। সুব্রতা অভিমানে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয় আর বলে, অহনা, তুই কেন বদলে গেলি? আগে তো এমন ছিলি না। আমার সেই চেনা অহনা কোথায়? ফিরিয়ে দিতে পারবি? যে অহনা সুব্রতাকে একটু অবহেলা করতো না। আজ একটা সত্যি কথা বলবি অহনা? সুব্রতার কথাগুলো শুনে অহনার বুকের ব্যথাটা দ্বিগুণ বেড়ে গেল। চোখের কোণে জমে থাকা পানি বারবার লুকিয়ে যাচ্ছে সুব্রতার কাছ থেকে। বল, কি জানতে চাস? কি হয়েছিল তোর পরিবারের সাথে? সেদিনের পর থেকে কেন তুই বদলে গেলি? সুব্রতা, আমি তো তোর কাছে ছিলাম যেদিন আমার পরিবারের সবার মৃত্যু হয়েছিল, তাহলে জানবো কি করে? অহনা,
তোর চোখ মুখে দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যে বলছিস। তুই আমাকে থেকে কিছু আড়াল করছিস। ক্ষমা করি সুব্রতা, আমি পারবো না তোকে সবকিছু বলতে। আমি কাউকে বলতে চাই না, এখনো অনেক কাজ বাকি আছে। অহনা, তুই চুপ কেন? আমি আসছি। তাড়াহুড়া করে ভার্সিটি থেকে বের হয়ে যায় অহনা। এদিক সেদিক তাকিয়ে যাচ্ছে। সাগর এইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল? এই শুভ্রতার জন্য সব সময় শুধু পাগলামি। এইটুকু সময়ের মধ্যে হারিয়ে গেল, বিরক্তিকর লাগছে। রাস্তার ওপাশে তাকাতেই দেখলো সাগর হেঁটে যাচ্ছে। অহনা সাগরের পিছু নেয়। হাঁটতে হাঁটতে অহনা বিরক্তি নিয়ে বলে উঠল, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু এই ছেলের হাঁটা বন্ধ হচ্ছে না। যাচ্ছে আসলে কোথায়, কার সাথে দেখা করবে জানতে হবে আমার। দূর, হাঁটতে পারছি না। সাগর হাঁটার শব্দ পেয়ে থমকে দাঁড়ায়। পিছনে ঘুরে তাকিয়ে দেখলো কেউ নেই। আচ্ছা, আমার পিছু নিয়েছে কেউ। আমার মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে, কিন্তু কে রাখবে? হয়তো আমার মনের ভুল। সাগর কি সন্দেহ করছে? দাঁড়িয়ে পড়লো কেন? সাগর কিছুক্ষণ হেঁটে দাঁড়িয়ে আছে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেটে আগুন ধরায়। এই ছেলে সিগারেটও খায়? জঙ্গলের দিকে যাচ্ছে কেন? সিগারেটে টান দিয়ে হেঁটে যাচ্ছে সাগর। অহনা ক্লান্ত হয়ে বিরক্তি নিয়ে বলে উঠল, এই ছেলের পায়ে এত শক্তি আসলো কোথা থেকে? হেঁটেই যাচ্ছে, পায়ে ব্যথা করে না? লোকালয় ছেড়ে একলা নিরিবিলি থাকতে কতটা ভালো লাগে। এই ছেলে আসলে করতে চায় কি? হঠাৎ পিছন থেকে অহনা বলে ডাক দেয়। ডাক শুনে অহনা চমকে যায়। অহনা পিছন ঘুরে তাকিয়ে দেখে সাগর। অহনা ভয়ে ঘামতে শুরু করে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাগরের দিকে। আপনি এখানে কি করছেন? অহনা আমতা আমতা করে বলে উঠল, আমি আসলে আপনি আসলে কি? আমি আসলে মানে কি আমি আসলে শুরু করছেন? সোজা কথা বলেন, আপনি এখানে কেন আসছেন? সাগরের ধমকে ভয় পেয়ে যায়। খানিকটা চুপ থেকে বলল, আমি এখানে ঘুরতে আসছি। জঙ্গলে ঘুরতে আসছেন? কথাটি ঠিক আমার হজম হলো না। আপনি এখানে কি করছেন? আমি সিগারেট খাওয়ার জন্য আসছি। লোকালয়ে সিগারেট খাওয়া যায় না, নিরিবিলি জায়গায় সিগারেট খাওয়ার মাঝে একটা শান্তি পাওয়া যায়। এই ছেলে বলে কি সিগারেট খাওয়ার জন্য কেউ এত দূর হেঁটে আসে? অসম্ভব। এর মাঝে রহস্য আছে, কিছু লুকাচ্ছে মনে হচ্ছে। সাগরের তো কারোর সাথে দেখা করার কথা ছিল। আপনি কি পাগল? সিগারেট খাওয়ার জন্য এত দূর হাঁটতে হাঁটতে আসছেন? আপনি কি পাগলি? এত সুন্দর সুন্দর জায়গা রেখে এখানে আসছেন ঘুরতে? হেঁটে হেঁটে আপনার পায়ে ব্যথা করছে না? চলেন, যাবেন বাসায় নাকি এখনো ঘুরবেন? সাগরের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে না। শান্ত দৃষ্টিতে গুছিয়ে কথা বলছে সাগর। দেখে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। তাহলে কি আমি সাগরকে ভুল সন্দেহ করছি? তাহলে সাগর কি অভ্র না? গুলিয়ে যাচ্ছে সব। আমি কিভাবে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব? সাগর কিছু দূর হেঁটে এসে পেছনে তাকিয়ে দেখে অহনা দাঁড়িয়ে আছে এখনো। এই আপনি দাঁড়িয়ে ভাবছেন কি? বাসায় যাবেন নাকি এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াবেন? আপনি মেয়ে, আসলে অদ্ভুত একটা মেয়ে হয়ে একা এই জঙ্গলের রাস্তায় কেন আসছেন? ভয় করে না আপনার? এত সাহস দেখাবেন না। এই চুপ করবেন আপনি? সে কখন থেকে শুধু বকবক করে যাচ্ছে। সাগর অহনার দিকে তাকিয়ে ভাবছে, তাহলে অহনা আমার পিছু নিছে? আমার সন্দেহ ভুল ছিল না, কিন্তু অহনা আমার পিছু নিল কেন? একবার জিজ্ঞেস করব। আচ্ছা অহনা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলেন। তার মানে মানে সত্যি? কি মানে সত্যি? মানে আপনি আমাকে দূর লজ্জা করে? আপনি কি পাগল? বুঝলাম না। আমি আপনাকে কি আর লজ্জা করার কি আছে? মানে আপনি আমাকে ভালোবাসেন? অহনা ব্রুকুচকে তাকায় সাগরের দিকে। এইভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে। এসব উল্টাপাল্টা কথা কেন বলেন আপনি? আপনাকে আমি ভালোবাসতে যাব কেন? তাহলে আমার পিছু লাগছেন কেন তাহলে? আমি তো আপনার পিছু নেইনি, আমি ঘুরতে আসছি। দেখা হয়ে গেল আমাদের। সাগর হাঁটতে হাঁটতে অহনার দিকে তাকাচ্ছে আর ভাবছে, মেয়েটা দেখতে খারাপ না, মায়াবী চেহারা, কাজল কালো চোখ, যে কোনো ছেলে প্রেমে পড়তে বাধ্য। হঠাৎ সাগরের ফোনে কল বেজে ওঠে। সাগর কল রিসিভ করে বলে উঠল, কোথায় আছিস? ভাই আমি কি সামনে আসবো? আপনার সাথে কে ও? সাগর অহনার সামনে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বারবার অহনার দিকে তাকিয়ে বলল, না, তুই জানিস তো আমার এসব ভালো লাগে না। তাহলে কেন বারবার বলিস?
ভাই বুঝেছি, তাহলে সামনে আসবো না। তাহলে কি চলে যাব? এতক্ষণে মাথায় বুদ্ধি আসছে তোর? তাহলে সত্যিই কেউ আসছে সাগরের সাথে দেখা করতে, তাহলে তার সাথে দেখা আমারও হবে। অহনা কৌতূহল নিয়ে সাগরকে প্রশ্ন করলো। কে আসছে দেখা করতে? আমার একটা ছোট ভাই, বড্ড পাগল টাইপের, ভালোবাসে অনেক আমাকে। হঠাৎ ফোন করে বলল, ভাই দেখা করব। আমি বলছি জঙ্গলের দিকে যাব, যদি পারিস তো আসিস, দেখা হবে। পাগলটাও রাজি হয়ে গেল। অহনা ভাবছে তাহলে আমার ধারণা ভুল। অহনা আবার প্রশ্ন করলো। অহনা খানিকটা চুপচাপ থেকে আবারও প্রশ্ন করে উঠল। লোকালয় ছেড়ে এই জঙ্গলে কেন দেখা করতে আসছেন? আপনার মাথায় কি আছে বলবেন? আমি কি বলছি আবার ভাবুন। আমি আপনাকে বলছি যে আমি জঙ্গলে আসছি, তাকে বললাম আমি জঙ্গলে যাব। আমি ভাবছি হয়তো সে এখানে আসবে না, কিন্তু এখন তো দেখি ফোন দিয়ে বলছে সে আসবে। কি হচ্ছে কিছুই বুঝছি না, সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে। আপনার বাসায় কে কে আছে? হঠাৎ দুজনের কথার মাঝে সাদা ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে চারদিকে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। এটা কোনো গ্যাস কিংবা আগুন থেকে সৃষ্টি কিনা তাও বোঝা যাচ্ছে না, তবে এর কারণ খুঁজে বের করা মুশকিল। অহনা পাশে তাকাতেই দেখলো সাগর নেই। সাগর কোথায় গেল? এদিকে ওদিকে তাকিয়ে দেখলো সাগর কোথাও নেই। সাগর কি তাহলে পালালো? অহনা দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখছে সাগরকে দেখা যাচ্ছে কিনা। আস্তে আস্তে ধোঁয়া কেটে যেতেই হঠাৎ একটা গাছের গোড়ায় নজর পেতেই দেখলো সাগর অচেতন অবস্থায় পড়ে আছে। অহনা সাগরের পাশে গিয়ে বসতেই কেউ চলে যাওয়ার শব্দ পায়। সাগরকে ছেড়ে উঠে দাঁড়িয়ে অহনা এদিক ওদিক তাকিয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। অহনা মনে হাজারো প্রশ্নের আনাগোনা। অহনা সাগরের কাছে গিয়ে বসে ব্যাগ থেকে পানি নিয়ে সাগরের চোখে মুখে ছিটিয়ে দেয়। অহনা সাগরকে টেনে রাস্তায় নিয়ে আসে। অহনা শুভ্রকে ফোন দেয়। শুভ্র কানে হেডফোন দিয়ে গান শুনছে। হঠাৎ ফোনটা বাজতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অহনার ফোন। শুভ্র ফোনটা রিসিভ করে বলে উঠল, বলেন অহনা আপু। কোথায় আছো? গাড়ি নিয়ে জঙ্গলের দিকে আসো। শুভ্র অহনাকে কোনো প্রশ্ন না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অহনা সাগরের পাশে বসে আছে শুভ্রের অপেক্ষায়। কিছুক্ষণ পর পর উঠে দাঁড়িয়ে তাকাচ্ছে অহনা। শুভ্র গাড়ি থেকে নেমে এসে বলল, আপু কি হয়েছে? সাগরকে অচেতন হয়ে আছে। সাগরে কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? পরে বলবো সব, এখন সাগরকে তুলো। অহনা আর শুভ্র মিলে সাগরকে গাড়িতে তুলে নেয়। সাগরকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে অহনা শুভ্রকে কল দেয়। শুভ্রতা অভিমান নিয়ে বসে আছে। অহনা একের পর এক কল দিয়ে যাচ্ছে। শুভ্রতা অভিমানে ফোনটা হাতেও নিচ্ছে না। অহনা ভাবছে, আজকে আমি সত্যিই সুব্রতাকে কষ্ট দিয়ে ফেলেছি। সুব্রতার সাথে বড্ড অন্যায় করে ফেলেছি। অহনা হসপিটালের চেয়ারে বসে আছে। সুব্রতা কলটা একটিবার ধর। সুব্রতা ফোনটা রিসিভ করে বলে উঠল, ব্যস্ত মানুষ বলেন, কি বলার আছে? কই ছিলি এতক্ষণ? সেই কখন থেকে কল করে যাচ্ছি। আপনি জেনে কি করবেন? আজকে মনে হচ্ছে বেশি অভিমান জমেছে। আমার শুভ্রতা এত রাগ করতে জানে, আগে তো জানতাম না। আচ্ছা শুভ্রতা, এই বানানের উচ্চারণ করে দিবি। কোন বানানের? ভালোবাসি। এই বানানের উচ্চারণ পারি না। এত ঢং করে লাভ নেই। আমার ভালোবাসি বলবো না। এত চালাকি আমার সাথে? অবশেষে ভালোবাসি বললি। আমি বলিনি। এত ঢং না করে তাড়াতাড়ি বেরিয়ে আসেন। শুভ্রতা তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে রিক্সা নেয়। শুভ্রতা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। শুভ্রতা এসে নামতেই অহনার কাছে আসে। অহনা শুভ্রতার গুমড়ে মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে হালকা কামড় দিয়ে বলল, সুব্রতার এখনো রাগ কমেনি, এতবার সরি বলার পরেও কমেনি। আচ্ছা আমাকে শাস্তি দে, তারপরও অভিমান করে থাকিস না। আমি অভিমান কেন করব? অভিমান করার অধিকার আমার নেই। অহনা মুচকি হাসতে হাসতে শুভ্রতাকে বলল, আমার দিকে তাকিয়ে বল, অভিমান করিসনি। অভিমান করার অধিকার তোর কই গেল? শুভ্রতা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এত ঢং দেখলে আমার গায়ে জ্বালা করে। অহনা শুভ্রতাকে জড়িয়ে ধরে বলল, এবার ঠিক আছে, এত রাগ করতে নেই। বেশি রাগে কষ্ট বেশি, বুঝলি পাগলি? আপনি কে চিনতে পারছি না। কেন কেন? একটু অচেনা অচেনা লাগছে, আবার চেনা চেনাও লাগছে। সুব্রতা কি বলিস? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। চেনা চেনা আবার অচেনা লাগছে মানে?
আমার সেই চেনা অহনাকে ফিরে পেয়েছি। অহনার মাঝে সেই চঞ্চলতা খুঁজে পাচ্ছি। চুপচাপ নীরবতাগুলো আজকে তার মাঝে খুঁজে পাচ্ছি না। একটু অবাক হচ্ছে, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি জানতে পারি? কপাল আমার, শুভ্রতার জন্য নিজেকে পরিবর্তন করছি। সেই আগের মানুষটি হতে চাচ্ছি, কারণ শুভ্রতা আমার জীবনের সব। শুভ্রতাকে যে বড্ড ভালোবাসি। ভালোবাসিস সন্দেহ আছে? কেন? সুব্রতা হাঁটতে হাঁটতে অহনার হাতটা চেপে ধরে বলল, কাল সকাল হলেই তো আবার বলতে যাবি, কারণ একটা দিনের জন্য। পুরো কথা শেষ করার আগে সুব্রতা থমকে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। অহনা সুব্রতার হাতটা আরো একটু শক্ত করে ধরে সুব্রতার দিকে তাকায়। সুব্রতার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে চাপা কষ্ট ফুটে উঠেছে। আজ থেকে শুভ্রতাকে কষ্ট দিব না। যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করব। সবার কপালে এমন বান্ধবী জুটে না। আমার কপালে জুটলেও অবহেলা করে যাচ্ছি। আমি দিচ্ছি না বন্ধুত্বের মূল্য। নিজেকে আবার বদলাতে হবে। অন্তত শুভ্রতার জীবনে আগের অহনার চরিত্রে ফিরে যেতে হবে। নিজের ইচ্ছের বিরুদ্ধে হয়ে হলেও থাকতে হবে। সবাইকে কষ্ট দিতে নেই। যে মানুষ তোমাকে ভালোবাসে সেই মানুষটিকে ভালোবাসতে শিখো। ভালোবাসার মূল্য দিতে শিখো অহনা। অহনা ভাবতে ভাবতে সুব্রতাকে বলল, শুভ্রতা হঠাৎ মুখটা এত ফ্যাকাশে হয়ে গেছে কেন? শুভ্রতা নিশ্চুপ কেন? শুভ্রতাকে এত নিশ্চুপ থাকলে ভালো লাগে না। সুব্রতার সামনে তাকাতেই দেখল সাগর। সাগর এখানে কি করছে? সুব্রতার কথা শুনে অহনা হেসে দেয় আর বলে, সাগর তো হাসপাতালে। সাগর এখানে আসবে কি করে? সাগর হাসপাতালে মানে কি হয়েছে সাগরের? আর তুই জানলি কিভাবে? অহনার সামনে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সাগর দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছে। কিন্তু সাগর এখানে কিভাবে আসবে? সাগর তো অসুস্থ, হাসপাতালে। অহনা সাগরকে দেখে এগিয়ে যেতেই সুব্রতা বলে উঠল, আবার পালিয়ে যাচ্ছিস কোথায়? শুভ্রতা তুই 2 মিনিট দাঁড়া। এই বলে অহনা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বাইক এসে সাগরকে তুলে নিয়ে চলে যায়। হচ্ছে কি এইসব? তাহলে তখন যে লোকটার সাথে দেখা করার কথা ছিল, সাগর সেই লোকটার সাথে দেখা করছে। সাগরকে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ। লোকটাই বাকে, মুখটাও দেখলাম না। পিছন থেকে সুব্রতা এসে অহনার কাঁধে হাত রাখতেই অহনা চমকে ওঠে। এখানে দাঁড়িয়ে ভাবছিস কি? কই কিছু না তো। শুভ্রতা, আমাকে হাসপাতালে যেতে হবে। কালকে ভার্সিটিতে দেখা হবে। অহনা কয়েক পা এগিয়ে যেতেই পিছন থেকে সুব্রতা বলে উঠল, কথা এমনটা ছিল না অহনা। কথা ছিল আজকে সারাটা দিন শুধু তোর, আমার আর তোর। এত কিসের ব্যস্ততা তোর? যাচ্ছিস যা, আজকের পর থেকে আমিও তোকে। অহনা দাঁড়িয়ে কথাগুলো শুনে ভাবছে। আমি আর 10টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। আমি তোকেও সময় দিতে পারছি না। দিন শেষে আমার ঠিকানা হবে জেলখানা। সেদিন হয়তো আরো বেশি কষ্ট পেতে হবে। এখন যে ভালোবাসা আমার প্রতি আছে, সেই ভালোবাসা সেদিন থাকবে না শুভ্রতা। ঘৃণা করবি হয়তো সেদিন। অহনা পিছনে ঘুরে না তাকিয়ে সামনে হাঁটতে শুরু করে। একটা রিক্সা নিয়ে হাসপাতালে এসে হাজির হয়। ভালো করে নজর দিয়ে দেখলো চারপাশে। পুরনো একটা বাড়ি লতা পাতা দিয়ে জড়িয়ে আছে চারপাশে। গাছে গাছে পাতা মাটিতে পড়ে জমে আছে। গাছ পুরো বাড়িটাকে ঘিরে আছে। এখানে পুরনো বাড়ি আসলো কিভাবে? এখানে তো একটা হসপিটাল ছিল, যেখানে আমি নিজে এসে সাগরকে ভর্তি করিয়ে দিয়ে গেছি। আমি ভুল কোনো জায়গায় আসছি। মামা, এখানে তো একটা হসপিটাল ছিল। রিক্সার ড্রাইভার হেসে দিয়ে বলল, এখানে হাসপাতাল কই থেকে আসবে? অনেক পুরনো একটা বাড়ি। আজকে কতদিন মনে হয় 40 থেকে 50 বছর হয়ে গেছে কেউ থাকে না। অনেকে বলে এই বাড়িতে ভূত আছে। রাত হলে কান্নার শব্দ শোনা যায়। রাতে এই রাস্তায় কেউ হাঁটে না। অহনা কথাগুলো শুনে বোকার মতো তাকিয়ে থাকে আর বলে, এখানে ভূত থাকে মানে? মামা, ভূত বলে কিছু হয় না। এসব আপনাদের ভুল ধারণা। এই বলে অহনা রিক্সা থেকে নেমে যায়। অহনা পুরনো বাড়ির দিকে পা বাড়াতেই পিছন থেকে রিক্সা ড্রাইভার বলে উঠল, ভিতরে যেও না, সত্যি তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি জানো না এই বাড়িতে সত্যি ভূত থাকে। যে এই বাড়িতে যায় সে আর বেঁচে ফিরতে পারে না। অহনা থমকে দাঁড়াই। লোকটার দিকে তাকাতেই দেখলো লোকটা ভয় পেয়ে আছে। আচ্ছা মামা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাদের কিছু হবে না। আমার কিছু হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে ঘুরে আসি। ভিতরে যাওয়ার দরকার কি? আমি তো বলছি এখানে কোনো হাসপাতাল ছিল না। কিছু আসছে না মাথায়। এসব কি ঘটে যাচ্ছে? অহনা ফোনটা হাতে নিতেই অর্কের কল আসে। কল রিসিভ করার সাথে সাথে অর্ক অহনাকে ধমক দিয়ে বলে উঠল,
আপনার মোবাইল থাকে কোথায়? এতবার কল করে যাচ্ছি, কল রিসিভ করে কথা বলেননি কেন? আমার ফোনে মাত্র তোমার কল আসছে, আমি তোমার কল রিসিভ করিনি এর আগে। ম্যাডাম, আপনার কল তাহলে আমি রিসিভ করছি। আপনি কল লিস্ট চেক করেন তাহলে হবে। দেখেন, আপনি বারবার কল রিসিভ করছেন কিন্তু একটা বারও কথা বলেননি। অহনা কলটা কেটে দিয়ে কল লিস্ট চেক করলো। কল কল লিস্ট চেক করে দেখলো অর্কের কল সত্যি রিসিভ করা হয়েছে। কিছুক্ষণ পর অহনা অর্কের ফোনে কল করে। অর্ক কল রিসিভ করে বলল, ম্যাডাম, এবার বলেন সত্যি বলছি না মিথ্যা? কিন্তু অর্ক, আমি তো কল রিসিভ করিনি, তোমার কোনো কলের শব্দ আমার কানেও আসেনি। ম্যাডাম, আপনার মোবাইল কাউকে দিয়েছিলেন? মনে করো কারো কাছে ছিল, না হলে মোবাইলটাও কোথায় রাখছিলেন? আমি তো কাউকে দেইনি, ফোন তো আমার কাছেই ছিল সব সময়। ভালো করে ভেবে দেখেন, কখনো কোনো কারণে রাখছেন? আপনি পাশে ছিলেন না? অহনার হঠাৎ মনে পড়ে আসলো। অর্ক, হ্যাঁ বলেন। সাগরকে যখন রাস্তায় তুলে আনছিলাম তখন আমার ব্যাগটা গাছের পাশে ছিল, তাহলে কি তখন কেউ? আপনি এটা কেন করলেন? আর সাগরকে রাস্তায় তুলে আনছেন মানে? আপনি কোথায় গেছিলেন আজকে? আমাকে সাথে নিলেন না কেন? ম্যাডাম, আপনি জানেন না কত দরকারি কথা বলছি। আজকে রাহাত আর সাদমান দুজনই খোঁজ পাইছি। এখন কোথায় আছে তাও জানি। এখন যে কল রিসিভ করেছে। অহনা অর্ককে পুরো ঘটনা খুলে বলে। অর্ক অহনার কথা শুনে চিন্তায় পড়ে যায় আর বলে, আচ্ছা ম্যাডাম, সাগর তো অচেতন ছিল, আপনার সাথে সাথে ছিল, তাহলে সেখানে তৃতীয় ব্যক্তিটা কে ছিল? কে সাগরের সাথে দেখা করতে আসছিল? আড়াল থেকে কে করছে এসব? অহনা ম্যাডাম, আপনি বিরাট বড় একটা ভুল করেছেন। জানি না লোকটা কে ছিল, কেন আপনার কলটা রিসিভ করেছে। আপনাকে অন্তত সাথে নিতে পারতেন। একা একা কেন গেলেন? একটা কল দিয়ে জানাতে পারতেন আপনি এখন কোথায় আছেন। অহনা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এমন ঘটনা অহনার সাথে আগে কখনো ঘটেনি। আড়ালে থেকে আমার শত্রুদের খুন করা, আমার উপর নজর রাখা, কাজগুলো করছে কে? অভ্র যদি বেঁচেও থাকে, অভ্র আমার শত্রুকে খুন করার কথা না, আমাকে খুন করার কথা। অর্ক, আমার কাছে সব ঘোলাটে লাগছে, সব কেমন জানি একটু রহস্য হয়ে যাচ্ছে। ম্যাডাম, চিন্তা করার দরকার নাই, আমি আছি, শুভ আছে, আমরা সব দেখে নিব। এত চাপ নেওয়ার দরকার নাই, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেন। এই বলে ফোনটা কেটে দেয় অর্ক। অহনা বাড়ির দিকে তাকিয়ে থাকে কিছুটা সময়। সত্যি কি এই বাড়িতে ভূত জানে? না, এর আড়ালে অন্য কিছু। রিকশায় উঠে বসে, মামা চলেন। অহনা রিকশায় বসে থেকে শুভ্রতাকে কল করে। শুভ্রতা কানে হেডফোন দিয়ে গান শুনছিল। অহনার কল দেখে রিসিভ না করে অভিমান নিয়ে থাকে। অহনা দ্বিতীয়বার কল করতে শুভ্রতা কলটা রিসিভ করে বলে উঠল, কি বলবি তাড়াতাড়ি বল। অহনা বুঝতে পারছে সুব্রতা অভিমান করে আছে। অভিমান, রাগ এসব ভাঙানোর সময় এখন আমার কাছে নেই। তাই সুব্রতার অভিমান না ভাঙিয়ে সোজা বলে উঠল, সাগর কোথায় আছে শুভ্রতা? তুই সাগরের খোঁজ নেওয়ার জন্য আমাকে কল করছিস? অহনা, আজকাল তোর কি হয়েছে বলতো? কোনো ছেলের প্রতি তোর এত আকর্ষণ দেখিনি কখনো। কিছুদিন ধরেই লক্ষ্য করছি সাগরের প্রতি আকর্ষণ একটু বেশি হচ্ছে না তোর? শুভ্রতা, ভুল না বুঝে যেটা জিজ্ঞেস করছি সেটা বল, সাগর কোথায় আছে? আচ্ছা, তুই লাইনে থাক, আমি দেখছি। সুব্রতা বিছানা থেকে উঠে সাগরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে উকি মেরে দেখলো অহনা, সাগর তো বাসায় বিছানায় শুয়ে আছে। শুভ্রতা, সাগরকে জিজ্ঞেস কর কখন হসপিটাল থেকে বাসায় গেছে। অহনা, তুই কি সব বলছিস? সাগর হাসপাতালে কেন যাবে? শুভ্রতা, তোকে যা বলছে তাই কর। সুব্রতা সাগরের রুমে ঢুকতে যাবে, ঠিক তখনই সুব্রতার আব্বু সামনে এসে হাজির। সুব্রতা আব্বুকে দেখে ফোনটা কান থেকে সরিয়ে নেয়। সুব্রতা, এখানে কি করো? নিজের রুমে যাও। আসলে আব্বু, রুমেই যাচ্ছিলাম, এই শুভ্রতা রুমে চলে আসে। অহনা, সরি, আব্বু চলে আসছে। আব্বু আমাকে সাগরের রুমের সামনে যেতে বারণ করেছে, রুমে গেলে তো খুন করবে। আব্বু যে রাগী, সরি রে, পারলাম না খবর দিতে। আজব তো, সাগরের রুমে কি আছে যে সাগরের রুমে যাওয়া নিষেধ? আমি জানি না, আব্বু জানে সব। এমনকি আম্মু সাগরের রুমে যেতে পারে না। অদ্ভুত বিষয়টা। আচ্ছা রাখছি, পরে কথা হবে। অহনা বাসায় এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে যায়। হঠাৎ আকাশ জুড়ে কালো মেঘের খেলা, জোরে জোরে বাতাস বইছে। গাছের ডাল পাতা বাতাসে দমকা হাওয়ার মতো দুলছে।
কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। সুব্রতা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে এই বৃষ্টি বুঝি নামবে। চারদিকে অন্ধকার হয়ে আসছে। হঠাৎ মুষলধারায় বৃষ্টি নামে। চারপাশ ধোঁয়াশে হয়ে আছে। বেলকনি গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টির অপূর্ব সৌন্দর্য উপভোগ করছে সুব্রতা। কিছুক্ষণ পরপর বাতাসের সাথে বৃষ্টির পানি এসে পড়ে সুব্রতার চোখের মুখে। সুব্রতা গ্রিল ফাঁক দিয়ে বাইরে হাতটা বাড়িয়ে দিয়ে বৃষ্টি পানিতে হাতটা ভিজিয়ে নেয়। ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক জুটি। যদিও পরিষ্কার বোঝা যাচ্ছে না কিছু, সব ঝাপসা লাগছে। সুব্রতা দেখলো একটা গাড়ি এসে থেমেছে। সুব্রতা অবাক হয়ে তাকিয়ে, এই গাড়িটা তো কাল রাতেও এখানে এসে থেমেছে, কিন্তু এখানে কেন থামে? সুব্রতা রুম থেকে বেরিয়ে রাস্তায় আস্তে আস্তে গাড়িটা উধাও হয়ে যায়। সুব্রতা রাস্তার পাশে এসে দাঁড়ায়। এখানেই তো ছিল। নিমিষে উধাও হয়ে গেল। সুব্রতা এদিকে ওদিকে তাকিয়ে দেখছে গাড়িটা দেখা যায় কিনা, কিন্তু কোথাও গাড়িটা দেখতে পেল না। আচ্ছা, আব্বুকে বিষয়টা বলবো? কে আমাদের বাড়ির সামনে থেকে প্রতিদিন গাড়িতে উঠে চলে যায়? আমাদের বাড়িতে সাগর ছাড়া আর কেউ নেই। তাহলে সাগর হতে পারে। কিন্তু সাগর যদি হয়, তাহলে এত দামি গাড়ি করে প্রতিদিন রাতে কোথায় যায়? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি একবার সাগরের ঘরে গিয়ে দেখব কি? এই বলে সুব্রতা বাসায় চলে আসে। সাগরের দরজা ভেতর থেকে বন্ধ। সাগর ঘুমাচ্ছে। তাহলে কে এই লোক? সুব্রতা সাগর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিছুটা সময়। জানালা দিয়ে উকি দিব, দেখবো ভেতরে সাগর আছে কিনা। এই বলে সুব্রতা জানালা দিয়ে উকি দেয়, কিন্তু ভিতর থেকে পর্দা টানা জানালা বন্ধ করা। সুব্রতা চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে উঠল, এই সন্ধ্যায় কিসের ঘুম যায়? দরজা জানালা সব বন্ধ করে ঘুমাতে হয়? ছেলে তো না, মনে হচ্ছে ডায়মন্ড। কেউ নিয়ে পালিয়ে যাবে। বিষয়টা আব্বুকে জানাতে হবে। এই বলে সুব্রতা আম্মুর রুমের দিকে যায়। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আব্বু আসবো ভিতরে। সুব্রতা কিছুটা সময় দাঁড়িয়ে থাকে। রুমের ভিতর থেকে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেয়। ভেতর ঢুকে দেখে রুম ফাঁকা, ভিতরে কেউ নেই। আব্বু, আবার কোথায় গেলে? ব্যালকনিতে গিয়ে দেখি, এখানে তো আব্বু নেই। তাহলে মনে হয় ছাদে। এই বৃষ্টি দিয়ে ছাদে কি করবে? তারপরও একটাবার দেখে আসি। সুব্রতা এক পা দু পা করে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। পুরো ছাদ ঘুরে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। আব্বু তো ছাদেও নেই। সুব্রতা ছাদ থেকে নেমে রান্নাঘরে চলে যায় আর তার আম্মুকে বলে, আম্মু, ও আম্মু। কি হয়েছে বলেন মহারানী? এই আম্মুর একটা স্বভাব। আব্বু, আম্মু কোথায় জানো তুমি? নিজের রুমেই তো ছিল। আম্মু, আব্বু বাসায় নেই। পুরো বাড়ি খুঁজে দেখেছে। তাহলে হয়তো ছাদে আছে। আম্মু ছাদেও নেই। সুব্রতা মনে মনে ভাবছে, সাগর তো নিজের রুমে আছে। তাহলে আব্বু কোথায়? আছে হয়তো কোথাও। আমাকে এখন বিরক্ত করবি না, হাতে অনেক কাজ আছে। পড়তে বস কে। আম্মু শোনো, একটা কথা বলার ছিল। সুব্রতা, বারণ করছি আমাকে বিরক্ত না করার জন্য। সুব্রতা হাঁটতে হাঁটতে ভাবছে, বিষয়টা অহনাকে জানাবো। অহনাকে বিষয়টা জানানো কি ঠিক হবে? অহনা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। পাশের বাসার ছাদের কোণে বসে আছে কাক। এই বৃষ্টিতে কাক ভিজছে। এক পাতা বেয়ে অন্য পাতায় পড়ে যাচ্ছে বৃষ্টির পানি। টাপুটুপু শব্দে নৃত্য করে যাচ্ছে গাছের পাতাগুলো। মাঝে মাঝে দমকা বাতাস বয়ে যায়। প্রকৃতি কত সুন্দর বৃষ্টির ছোঁয়ায় আরো সুন্দর হয়ে উঠেছে। নিশ্চুপ শহর, মেঘে ঢাকা আকাশটা আজকে বড্ড সুন্দর লাগছে। ইচ্ছে করছে কিছুটা সময় প্রকৃতির সাথে কাটাতে, কিন্তু আমার সময় নেই। আমাকে যে এখনো বের হতে হবে। অহনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে পাশ থেকে মোবাইল হাতে নেয় আর ভাবে, শুভ্রকে একটা কল করব। সাগরের বিষয়ে শুভ্র তো হসপিটালে ছিল। থাক, দেখাতে হবে, সামনে জিজ্ঞেস করে নিব তখন। অহনা তৈরি হয়ে টেবিলের ওপর থেকে পিস্তলটা নিয়ে নেয়। ফোনটা পকেটে নিয়ে বের হয়ে যায় অহনা রাস্তার পাশে এসে দাঁড়াতেই সামনে এসে গাড়ি দাঁড়ায়। আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, রাহাতকে খুঁজে পেয়েছি। সাদমানের খোঁজ পেয়েছো? তখন বলেছিলে। তাহলে সাদমান কোথায় এখন? সাদমানকে খুঁজে পাচ্ছি না, তবে রাহাতকে ধরে নিয়ে আসছি। পালানোর অনেক চেষ্টা করছে।
শুভ্রকেও আঘাত করেছে। শুভ্র হাতে ব্যথা পেয়েছে। শুভ্র এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। অহনা জঙ্গলের রাস্তা ধরে আস্তানায় আসে, এসে দেখলো রাহাতকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রাহাতকে দেখে অহনার রাগটা বেড়ে যায়। রাহাতের সামনে একটা চেয়ার টেনে বসলো অহনা। এতদিন লুকিয়ে লুকিয়ে ছিলি, তোকে মারার আগে আমার কিছু কথা জানার দরকার। রাহাত ঘাবড়ে গিয়ে ঘামতে থাকে। অহনার দিকে বারবার তাকাচ্ছে আর কাঁপছে। অহনা ব্রু কুঁচকে রাহাতের দিকে তাকিয়ে আছে। কিরে, এখন এত ভয় করে কেন? অপরাধ করার সময় ভয় করেনি তোর? তখন তো বেশ মজা নিলি, এখনো মজা নে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোকে এত সহজে মারবো না, তিল তিল করে মারবো। তুই তো ছিলি অভ্রের ডান হাত, অভ্র যা বলতো তাই করতি। রাহাত অহনার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি? আপনাকে তো আমি চিনলাম না। আমাকে এখানে বেঁধে রাখার কারণ কি? আমি আপনার কি ক্ষতি করেছি? আপু একটা বার অনুমতি দেন, শালাকে এখানেই শেষ করে দেই। এত কথা বলার কোনো মানেই দেখছি না। এত কথা বলতে বলছি তোমাকে? চুপ করে দাঁড়িয়ে থাকো। হঠাৎ বাইরে কারোর হাঁটার শব্দ শুনে গেছে। অর্ক বলে উঠল, বাইরে মনে হচ্ছে কেউ আছে, আমি একবার দেখে আসবো। যেতে হবে না, বাইরে কেউ নেই। রাহাতের দিকে তাকিয়ে বলল, তুই মনে হচ্ছে নিষ্পাপ একটা ছেলে, কখনো কোনো অপরাধ করিসনি। শুভ্র? শুভ্র রাহাতের চুলগুলো হাতের মুঠোয় ধরে নেয়। অহনা দাঁড়িয়ে বলল, মনে পড়ে ধর্ষণের কথা? তোরা তো ধর্ষণ একটা করিসনি, দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার করেই যাচ্ছিস। কত মেয়েকে ধর্ষণ করেছিস, হিসাব আছে তোর? বল। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাত হেসে দিয়ে বলল, তুই আমার কিছু করতে পারবি না। কথাটা শোনা মাত্রে অহনা রাহাতের গালে থাপ্পড় বসিয়ে দেয়। হাতে একটা লাঠি নিয়ে মারে ইচ্ছে মতো। তোর কিচ্ছু করতে পারবো না, তুই বেঁচে ফিরবি না, তোকে আমি বেঁচে থাকার সুযোগ দিব না। রাহাত আবারও হেসে দিয়ে বলল, তুই আমার কিছু করতে পারবি না, কারণ তুমি নিজেই বেঁচে থাকবি না। রাহাতের কথায় অর্ক শুভ্রের রাগ উঠে যায়। আমি বুঝতে পারছি না রাহাতকে কেন এখনো বাঁচিয়ে রাখছেন। আমার তো ইচ্ছে করছে এখনই রাহাতকে শেষ করে দেই। শুভ্র লক্ষ্য করলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। অহনা দরজার দিকে তাকিয়ে দেখলো খুব শীঘ্রই তোর মৃত্যু আসছে, তৈরি হয়ে নে, আর তোর মৃত্যুর অব্রের হাতেই হবে। তোকে এত কথা বলতে বলিনি। অব্র কোথায় সেটা বল। এই অব্রকে যতদিন শেষ করতে না পারছি আমার ঘুম হবে না শান্তিতে। তাড়াতাড়ি বল, অব্র কোথায়? সেই দিন মরেনি, বেঁচে গেছে, এখন আর বাঁচবে না। অব্রের সাথে আমার যোগাযোগ নেই। অব্র বেঁচে আছে না মরে গেছে তাও জানি না, তবে অব্র বেঁচে থাকলে তোর মৃত্যু নিশ্চিত। অহনা যখন রাহাতকে নিজের মনের রাগ প্রকাশ্যে উদ্ধৃত হয় তখনই অবাক করা বিষয় ঘটে। সাইলেন্সার লাগানো পিস্তল থেকে শাট করে একটা গুলি শব্দ শোনা যায়। অহনার সাথে সাথে দরজার দিকে তাকাই, দেখে একটা ছায়া মূর্তি সেখানে থেকে সরে যাচ্ছে। তারপর অর্ক তাড়াতাড়ি বাইরে আসে, সেখানে কাউকে দেখতে পায় না। অহনাও বের হয়। দরজার সামনে কারোর পায়ের ছাপ স্পষ্ট লেগে আছে ধুলোর উপর। অর্ক, আগন্তুক ব্যক্তিটা এদিকে গিয়েছে, জঙ্গলের দিকে। ওর পায়ের ছাপ এটাই বলছে এখনো বেশি দূর যেতে পারেনি, চলো। অহনা কথা মতো অর্ক সেই দিকে দৌড় দেয়। কিছু দূর যাওয়ার পর দেখে কালো পোশাক পরে কে যেন দৌড়ে চলে যাচ্ছে। তারপর জঙ্গলটা বেশ গভীর। এখানে রাহাতের হয়তো ধর্ষণের মতো কাজও করেছে। অহনার ইচ্ছে ছিল ওদের জায়গাতেই ওদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মারার। বিশাল এই জঙ্গলে অহনা, অর্ক আর রাহাত ছাড়া যে অন্য কেউ থাকবে সেটা কখনো অহনা ভাবেনি। অহনা থেমে যায়। অর্ক দৌড়ে এগিয়ে যায় সামনের দিকে। অহনা থেমে যায় কারণ কেন জানে না, আগন্তুক তার অনেক চেনা মনে হচ্ছে। অর্ক অবাক হচ্ছে, আগন্তুক লোকটা ঘন জঙ্গলটাকে নিজের চেনা পথের মতো চিনে সামনে এগিয়ে যাচ্ছে। অর্ক কোনো রকমে এগিয়ে যায়, দেখে মেইন রাস্তায় কালো রঙের একটি গাড়ি দাঁড়িয়ে আছে। অর্ক কোমর থেকে পিস্তল বের করে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক লোকটার দিকে তাক করে। গুলি ছুড়বে তখনই আগন্তুক লোকটা অর্কের দিকে ফিরে তাকায়। অর্ক হাত নামিয়ে নেয়, মুখটা ভৌতিক মাস্কে ঢাকা। কোমর থেকে পিস্তল বের করে সে রাস্তার পাশে রেখে দেয়। অর্ক হাবার মতো তাকিয়ে থাকে, তারপর কিছু না করে লোকটা গাড়ি চালিয়ে চলে যায়।
অর্কর বোকার মতো তাকিয়ে থাকে। অহনা ওর সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন? লোকটাকে আমি দেখেছি, মানে চিনি না। মুখটা ঢাকা ছিল, আমি হয়তো চিনি। আচ্ছা বাদ দাও, চলো গাড়ির ওখানে। দুজন একসাথে আসে। অহনা হাতে গ্লাভস পরে সাইলেন্সার আটকানো পিস্তলটা হাতে নেয়। যখনই সে উঠতে যাবে দেখে একটা ছোট্ট চিরকুট। অহনা সেটা হাতে নেয়। একটা ভাঁজ খুলতেই সেখানে লেখা দেখে, চলো মাইন্ড গেম খেলি। তুমি রেডি তো? থাক না তাহলে কিছু রহস্য, হোক না কিছু বন্দি, তোমার সাথে বাঁধবো আমি রহস্যের সন্ধি। অহনা অবাক হয়, এমনটা লেখার মানে কি? তবে কি সবকিছু নতুন দিকে যাচ্ছে? আয়নার দিয়ে তাকাতেই দেখলো একটু দূরে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। বিষয়টা গুরুত্ব না দিয়ে গাড়ি আবারও চালানো শুরু করে। অহনা আবারও লক্ষ্য করলো গাড়িটি অহনার উপর নজর রাখছে। অহনা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়, জঙ্গলের মাঝে ঢুকে যায়। কিছুটা দূর গিয়ে আড়ালে দাঁড়ায় অহনা। আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করে যাচ্ছে গাড়িটার উপর। গাড়িটা থামিয়ে একটা কালো পোশাক পরা লোক নামলো। কে এই মানুষ? আমার পিছনে কেন লাগছে? অর্ক ভালো করে নজর দিয়ে দেখলো সেই দিনের লোকটা। অর্ক ফিসফিস করে বলল, ম্যাডাম, লোকটাকে চেনা চেনা লাগে। সেদিন তো এই লোকটা দৌড়ে পালিয়েছে। অর্ক, এটা অব্রের কাছে না তো? অব্র এই খুনগুলো করছে? অভ্র নিজের লোকেদের নিজে কেন খুন করবে? অভ্র আপনার শত্রুদের কখনো মারতে আসবে না। লোকটা দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকাচ্ছে। চেহারাটা বোঝা যাচ্ছে না, মাথায় কালো টুপি পরা। অহনা লুকোচুরি খেলা শেষ করার জন্য সামনে গিয়ে দাঁড়ায়। অর্ক অহনার পাশে দাঁড়িয়ে আছে। অভ্র অহনাকে দেখে চমকে যায়। অহনা অভ্রকে জিজ্ঞেস করলো, কে আপনি? কেন আমাদের পিছু নিয়েছেন? কেন এই খুনগুলো করে যাচ্ছেন? অভ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাশ থেকে অর্ক বলে ওঠে, কে আপনি? পরিচয় কি? আপনার চেহারা দেখান, দেখতে চাই আপনাকে। আপনি কে? পরিচয় দিন। অব্র মাথা নিচু করে রেখে বলে উঠল, না, আমি কেন আপনাদের আমার চেহারা দেখাতে যাব? দেখুন, আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? আমার পথ থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দেন। কথাটা শুনে অহনা রাগে গুলি করে দেয়। অভ্রের দেহে গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়ে যায়। অর্ক হাঁটু গেড়ে বসে মুখ থেকে মাস্ক খুলে অর্ক। শুভ্র অনেকটা অবাক হয়ে যায়। অহনা দেখা মাত্রই বলে উঠল, সাগর? অহনা সাগরকে দেখা মাত্রই অজানা অনুভূতি হচ্ছে। সাগরের মাটিতে লুটিয়ে পড়া দেহটার দিকে নজর দিতেই মনের কোণে অজানা কষ্ট হচ্ছে। তাহলে সাগর আমাদের পিছু নিয়েছে? সুব্রতা কি জানে সাগরের বিষয়ে? যদি সুব্রতা জানতো তাহলে হয়তো আমাকে সবটা বলতো। যদি সাগর পিছু না নিয়ে থাকে তাহলে এখানে কি করছে? চলেন এখান থেকে, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। অহনা এখনো সাগরের দিকে তাকিয়ে আছে। অর্কের কথাগুলো অহনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। অহনা বোকার মতো দাঁড়িয়ে আছে। অর্ক অহনার হাতটা চেপে ধরে টানতে শুরু করে। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমাদের এখান থেকে যেতে হবে। অহনা সাগরের দিকে তাকিয়ে ভাবছে, আমি কেন গুলি করতে গিয়েছিলাম? কেন? রাগটা এত বেড়ে গেছে, সাগরকে ছেড়ে ইচ্ছে করছে না। সাগরের দেহটার দিকে তাকালে মায়া কাজ করে। আমি কি অর্ককে কিছু বলবো? উঠেন গাড়িতে তাড়াতাড়ি। আপনার কি হয়েছে বলবেন? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি উঠেন। অহনা গাড়িতে উঠে বসে আর বলে ওঠে, শুভ্র কোথায়? অর্ক? এই তো এখানেই ছিল। শুভ্র আবার কোথায় চলে গেল? শুভ্র কিছুটা দূর থেকে বলে উঠল, একটু দাঁড়া অর্ক, আসছি আমি। তাড়াতাড়ি। শুভ্র দৌড়ে এসে গাড়িতে উঠে বসে। অর্ক শুভ্রের দিকে তাকিয়ে বলল, গেছিলে কোথায় না বলে? ওইদিকে একটা শব্দ শুনতে পাই, সেই দিকে যেতেই একটা ছায়া দেখতে পাই। তারপর ফলো করে পেছনে যাই। তারপর গিয়ে দেখলাম একটা কুকুর হাঁটছে। তারপর আবার ফিরে আসলাম। শুভ্রের ফোনটা বেজে শুভ্রের কথা শুনে অর্ক আর অহনা একটু স্বাভাবিক হলো। শুভ্র জানে না এখানে কি হয়েছে। অর্ক গাড়ি স্টার্ট করে গাড়ি চলতে থাকে। অর্ক ও অহনা দুজনে নিশ্চুপ। শুভ্র একটু অবাক হয়, কারণ এমন নিস্তব্ধতা আগে কখনো বিরাজ করেনি। শুভ্র কিছু বলতে যাবে তখনই একটা বাইক অনেক গতিতে সামনে থেকে ক্রস করে। রাত থাকার ফলে অর্ক কষে ব্রেক করে। গাড়ি পিছনে অহনা তাকাতে অস্পষ্ট একটা হাসির চেহারা
লক্ষ্য করে, কিন্তু বুঝে ওঠার আগেই অন্ধকারে মিলিয়ে যায়। তারপর স্বাভাবিকভাবে আবার গাড়ি চলতে থাকে। বাড়ি পৌঁছে অহনা ভাবনায় বিভোর হয়ে যায়। সে কেন সাগরকে নিয়ে ভাবছে? সাগর কেনই বা এত কিছু করছে? কেনই সাগর সামনে আসলো না? সাগরকে মারা কি ঠিক হয়েছে? এরকম হাজারো প্রশ্ন বেলকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিয়ে ভাবছে। ভোরে অহনার চোখ লেগে যায়। রাতে ঘুমাতে না পারলেও ভোরে ঘুমে পাড়ি দেয়। সুব্রতা অহনাকে অনেকগুলো ফোন দেয়, কিন্তু অহনা রিসিভ করে না। অহনা যখন চোখ খুলে তখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখে 29টা মিস কল সুব্রতার। রাতে সবকিছু ভুলে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটির প্রবেশ করে ক্যাম্পাসের এক কোণায় চোখ যেতে থমকে যায়। সাগর ছিল বন্ধুদের সাথে বসে। রাতের সবটা তার মনে পড়ে যায়, কিন্তু সাগর এখানে কেন? সে থমকে যায়। সাগরকে দেখে অহনা কিছু ভেবে পায় না। সরাসরি সবার সামনেই সাগরকে টেনে নিয়ে কিছু দূরে নিয়ে আসে। অহনা সাগরের হাতটা ধরে জিজ্ঞেস করছে, আপনি কোথায় ছিলেন কাল রাতে? আমাকে মিস করছেন মনে হচ্ছে। আমি তো রাতে বাসায় ছিলাম, নিজের রুমে ঠান্ডা পেয়ে শান্তিতে ঘুম গেছি। এতটা মিস করেন কবে থেকে জানা ছিল না তো। কাল রাতে কোথায় ছিলেন? আপনি তো কাল রাতে বাসায় ছিলেন না, আপনি তো জঙ্গলে ছিলেন। সাগর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অহনার দিকে তাকিয়ে শুধু হেসেই যাচ্ছে। আপনি যে কি সব বলে যাচ্ছেন। আজকে সকালে নাস্তা করছেন? আপনি আমার সাথে মজা করেন মনে হচ্ছে। আস্তে আস্তে, এত চেঁচিয়ে কথা বলতে নেই। সত্যি বলছি, আমি বাসায় ছিলাম। আপনি যখন এত মিস করছেন একটা কল দিলেই তো পারতেন। এত রেগে যাচ্ছেন কেন? আসলে কি হয়েছে বলবেন? অহনা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে অহনা সাগরকে যে গুলি করে তা চেক করার জন্য সাগরের টি শার্ট টান দিয়ে ছিঁড়ে ফেলে। অহনা অবাক হয়ে যায় বডি দেখে, কারণ মানুষ গুলি থেকে বেঁচে ফিরতে পারে, কিন্তু গুলি লাগার দাগ এক নিমেষে কিভাবে লুকাতে পারে? এটা কিভাবে সম্ভব? তাহলে কাল রাতে কাকে গুলি করলাম আমি? সাগরের টি শার্ট ছেঁড়ায় সাগরের রাগ উঠে যায়। অহনাকে দুটো চড় মেরে সেখান থেকে চলে আসে। সাগর অহনাকে কিছু বলে না, দুটো চড় দিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করে। অহনা গালে হাত দিয়ে সাগরের যাওয়ার দিকে চেয়ে থাকে। সাগর আমাকে থাপ্পড় মারলো। সুব্রতা এসে অহনার কাঁধে হাত রাখে। অহনা ঘুরে তাকিয়ে দেখলো সুব্রতা। সুব্রতা, তুই কখন? অহনা, কি হয়েছে তোর? তোকে এত এলোমেলো কেন লাগছে? চোখ মুখগুলো কেমন শুকিয়ে আছে? নাস্তা করিসনি মনে হচ্ছে সকালে। দেরি হয়ে গেছে তাই নাস্তা করা হয়নি। সুব্রতা অহনার হাত ধরে টানতে শুরু করে। এই সুব্রতা, কোথায় নিয়ে যাচ্ছিস? সেভাবে টানাটানি শুরু করলি কেন? তোর কি হয়েছে তুই ভালো জানিস। আমাকে তো কিছু বলবি না, তাই জানতেও চাই না। শুধু একটু ঠিক মতো খাবার খেয়ে নিবি। চোখ মুখ দেখে মনে হচ্ছে কাল রাতে ঘুমাসনি। ঠিক মতো খাবার খাস না, নিজের যত্নও নেস না। সুব্রতা, থাম থাম, এত সাহস করতে হবে না। আমি ঠিক আছি, খাবারও ঠিক মতো খাই, ঘুমও ঠিকঠাক মতোই যাই। তুই শুধুই চিল্লাচিল্লি করিস। কানের নিচে কয়টা দিব? অনেক হয়েছে, আর না। ক্যান্টিনে গিয়ে চেয়ার টেনে বসলো দুজনে। অহনা, কি খাবি? খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললেই কি হবে? চুপচাপ খেয়ে নিবি, কোনো কথা হবে না। সুব্রতা জ্বালিয়ে মারে, যা বলবে তাই করতে হবে। রাগ ওঠে। পাশে টেবিলে সাগর বসে বন্ধুদের সাথে চা খাচ্ছে। অহনাকে দেখে সাগরের মনে মায়া কাজ করে। মেয়েটাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়েছে, কিন্তু অহনা এমন আচরণ কেন করলো? বারবার শুধু বলে আমি কাল রাতে জঙ্গলে গেছি। আমার থাপ্পড় দেওয়াটা ঠিক হয়নি, কারণ জানা দরকার ছিল আগে। শুভ্র শর্ত। আরে স্বর্ণা, বের হব। কই যাব? আর এখানেই আছি। অহনা, তোকে একটা কথা বলার ছিল। সুব্রতা সেদিনও কি জানি বলতে চেয়েছিল, সেদিন শোনার সময় হয়নি আমার। সুব্রতা, তুই সেদিনও কিছু একটা বলতে চাইছিলি। অহনা, কালকে রাতে আমাদের বাসার সামনে। পুরোটা শেষ করার আগেই সাগর এসে যায়। সাগর অহনার পাশে চেয়ারটা টেনে বসে। অহনা সাগর দেখেও না দেখার মতো বসে আছে, নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। সাগর পানি গ্লাসে পানি ঢেলে অহনার সামনে এগিয়ে দিয়ে বলে, বেশি বেশি করে খাও। রাত জেগে আর চিন্তা ভাবনা করে নিজের চেহারার অবস্থা করছো কি দেখছো?
সমস্যা কি? কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আসলে এখন আর আপনাকে বেশি একটা বই নিয়ে পড়ে থাকতে দেখি না। সব সময় চিন্তা ভাবনা করেন। কি নিয়ে এত চিন্তা করেন সেইটাই বুঝি না। আপনাকে আমার সহ্য হয় না। আমার সামনে থেকে সরে যান, রাগ হচ্ছে, আমার অনেক রাগ হচ্ছে। এই রাগটা ভালোবাসার রাগ, কিছুক্ষণ পরে ভুলে যাবেন। এখন পাশে আছি তাই রাগ দেখাচ্ছেন। আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? ভালোবাসতে কারণ লাগে না, তাই কারণটা আমারও জানা নেই। সুব্রতা অবাক হয়ে তাকিয়ে আছে সাগরের দিকে আর মনে মনে ভাবছে, সাগর হঠাৎ করে অহনার কেয়ার করছে। সাগর কি সত্যি অহনাকে ভালোবাসে? বিষয়টা দেখতে হচ্ছে। অহনাও আজকাল সাগরের খোঁজ খবর নেয়। তাহলে আপনাদের মাঝে চলছে কিছু? অহনা, তুই আমাকে কিছুই বলি না। এই জন্য তো বলি, অহনায় তো সাগর ভাইয়ের খোঁজ নেয় কেন? শুভ্রতা, কি বলো? সত্যি অহনা আমার খবর নেয়? কার কাছ থেকে নেয়? সাগর খুশি হয়ে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কেন নেই? কবে থেকে নেই? আমি তো কিছু জানি না। অহনা কপালে হাত রেখে ভাবছে। সুব্রতা, এটা কি করলি? সুব্রতা পাকনামি করে সব প্রকাশ করে দিল। অহনার ফোনে মেসেজের শব্দ আসে। অহনা ফোনটা হাতে নিয়ে দেখলো অর্কের মেসেজ। অহনা ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেয়। বাম পাশে লক্ষ্য করে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলে আবার কে? এইভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? সুব্রতা হাসছে কেন? এই ছেলেকে সুব্রতা চিনে মনে হচ্ছে। সুব্রতা কি উনি চিনিস? উনি এখানে কি করছে? অহনা, ভেবে বল, কে হতে পারে? আমি কিভাবে বুঝবো? তুই তো আমাকে কিছু বলিসনি। সাগর সুব্রতার দিকে তাকিয়ে খানিকটা চুপচাপ থেকে বলে উঠল, শুভ্রতা, তোমার সাথে ওনার সম্পর্ক কি? তুমি চিনো ওনাকে? সাজিদ চেয়ার টেনে বসে বলল, এত অস্থির হওয়ার কিছু নেই। আরে, আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। কি বলেন অভ্র সাহেব? নামটা শুনে সাগর ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে উঠল, আমি অভ্র না, আমার নাম সাগর। অহনা সাগরের চোখ মুখের দিকে তাকিয়ে দেখলো সাগরের চোখে মুখে একটু ভয়ের চাপ। উনি সাগরকে অভ্র বলে কেন ডাক দিলেন? তাহলে আমার সন্দেহ কি ঠিক ছিল? এই যে অহনা ম্যাডাম, এত কি ভাবছেন সাগরের দিকে তাকিয়ে? সাগর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ায়। চলে যাবে এমন সময় সাজিদ সাগরের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, পালিয়ে যাচ্ছ অভ্র? আমি অভ্র না, আমি সাগর। আপনি বারবার আমাকে অভ্র নামে ডাকছেন কেন? আমি পালিয়ে যাব কেন? সরি, বারবার আপনাকে অভ্র নামে ডেকে ফেলছি। আসলে অভ্র দেখতে আপনার মতো, তাই গুলিয়ে ফেলছি। তো যাচ্ছেন কোথায়? চলেন কিছুটা সময় আড্ডা দেই। আমাকে যেতে হবে, আমার কাজ আছে। কি কাজ আছে আপনার? কিছুটা সময় তো চাচ্ছি। অন্য একদিন আড্ডা হবে। এই বলে সাগর চলে যাচ্ছে। সাগরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে সাজিদ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাগর হারিয়ে যায়। সাগর সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে যায় তার পুরনো ঠিকানায়। সাগর তাড়াতাড়ি হেঁটে চলেছে, বারবার পিছন ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। অহনা বারবার সাজিদকে জিজ্ঞেস করছে, আপনার পরিচয় কি? এরই মাঝে সুব্রতার পিছু নেয় সাগরের। সুব্রতা দেখলো সাগর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সাগরের পিছু হাঁটতে থাকে সুব্রতা। কিছুক্ষণ পরপর সাগর ঘুরে তাকাতেই সুব্রতা লুকিয়ে পড়ে রাস্তার পাশে থাকা গাছের আড়ালে। অহনা বারবার চেষ্টা করতেছে সাজিদদের থেকে ছাড়া পাওয়ার, কিন্তু সাজিদ যেন নিজের মধ্যে নেই। অহনা রেগে গিয়ে সাজিদের পেটের মাঝে আঘাত করে। তারপরেই সাজিদের হুঁশ ফেরে আর ছেড়ে দেয় অহনাকে। সাজিদ অহনাকে তাকিয়ে বলল, দুঃখিত, আমি আপনাকে ভালোবাসি আগে থেকেই। হঠাৎ এত কাছে পাওয়ার কারণে নিজেকে আটকে রাখতে পারিনি। অহনা কিছু বলে না, রাগী গজগজ করতে করতে চলে যায়। সাজিদ শুধু মুচকি একটা হাসি দিয়ে তাকিয়ে থাকে। সুব্রতা সাগরের পিছু নেয়। সাগর সেটা ঠিকই বুঝতে পারে, অহনা কি আবার আমার পিছু নিয়েছে নাকি। সাগর থমকে দাঁড়ায়, কিছুটা সময় দাঁড়িয়ে থেকে পিছনে ঘুরে তাকায়। কাউকে তো দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে যখন তারা একটি নির্জন জায়গা দিয়ে যাচ্ছিল, তখনই সুব্রতার পিছনে একটা শব্দ হয় আর সুব্রতা পিছনে তাকিয়ে সাথে সাথেই সামনে তাকায়।
কিন্তু সামনে কেউ ছিল না। মুহূর্তের মধ্যেই সাগর গায়েব হয়ে যায়। সুব্রতা খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। ততক্ষণে সাগর তার জায়গায় পৌঁছে যায়, সেই পুরানো গোডাউন। অহনাকে কেউ ভিডিও ক্লিপ সহ গোডাউনের ঠিকানা দেয়। ভিডিওতে সাগরকে দেখা যাচ্ছিল। এটা তো সেই বাড়িটা, সেদিন যে মামাটা বলেছিল ভূতের বাড়ি। তাহলে এই বাড়ির রহস্য এটাই? তাহলে এটা সাগরের গোডাউন ছিল? রাতের আধারে লোকেদের ভয় দেখিয়ে নিজের কাজ করে নেয়। অহনা সে ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাদমান জানতো আজ অভ্র মানে সাগর আসবে। সাদমান অভ্রের অপেক্ষায় বসেছিল। অভ্র কতটা বিপজ্জনক তা সাদমান জানে। সাদমান চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে অভ্রকে দেখে। জোরে হাসি দিয়ে বলে, স্বাগতম অভ্র ভাই। অভ্র একটা মুচকি হাসি দেয়। সাদমান অভ্রের দিকে তাকিয়ে বলল, দেখ, যা হয়েছে ভুলে যা। তোর এই লাইন ছাড়াটাই ভুল ছিল। তোর সবচেয়ে বড় অপরাধ ছিল এইটা। কার জন্য? কথাটা শুনেই অভ্র সাদমানের গলাটা চেপে ধরে। অভ্র কিছু বলে না, চুপচাপ সাদমানের দিকে তাকিয়ে আছে। সাদমান চোখগুলো বড় বড় করে অভ্রের দিকে তাকিয়ে থাকে। ভাই কি করছিস? স্যার লাগছে তো। অভ্র নিজের রাগ নিয়ন্ত্রণে এনে সাদমানের গলা থেকে হাতটা সরিয়ে নেয়। তোদেরকে একদিন বারণ করছি আমার ভালোবাসাকে নিয়ে বাজে কথা বলবি না। সাদমান অভ্রকে নতুন করে একটা প্রস্তাব দিতে চায়। দেখ ভাই, আবার আমার সাথে কাজ কর, না হয় মর। এই কথা শুনে দেরি হয়, কিন্তু অভ্রের মুচকি হাসতে দেরি হয় না। সাদমান বুঝে যায় আজ ওর খেলা শেষ। তাই যখনই ও লোককে অর্ডার করতে যাবে ততক্ষণই বড্ড দেরি হয়ে গেছে। কারণ অভ্রের লোকেরা স্নাইপিং করে অলরেডি সবাইকে মেরে ফেলেছে। সাদমান অভ্রের পায়ে পড়ে যায় আর বারবার ক্ষমা চেতে থাকে। কিন্তু অভ্র আজ নিশ্চুপ। বারবার তার প্রিয় মানুষটার সেই ক্ষত বিক্ষত দেহটা সামনে ভেসে আসছে। অভ্র জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে সাদমানের গলায় ড্রাগস ইনজেক্ট করে আর সাদমান নেশার জগতে পাড়ি দেয়। সাদমানকে চেয়ারে বেঁধে রাখে অভ্র। একের পর এক সিগারেট টানছে অভ্র। অভ্র লাস্ট সিগারেটটা টেনে ফেলে দিয়ে সাদমানের শরীরে সব কাপড় খুলে ফেললো। তারপর ব্লেড দিয়ে সাদমানের শরীরের দাগ কাটতে লাগলো। ইচ্ছে মতো দাগ কাটতে লাগলো। সাদমান কিছুটা ব্যথায় কুকড়াতে ছিল। যখন কাটা জায়গায় মরিচের গুঁড়ো দিল, সাদমানের নেশা কেটে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগলো। সাদমানের চিৎকার যেন অভ্রকে আনন্দিত করছে। সাদমান চিৎকার দিয়ে বলে উঠল, ভাই আমাকে মেরে ফেল, তাও তো কষ্ট দিস না। সাদমান চিৎকার করে বলতেছিল, কিন্তু অভ্র তো আজ আর সেই অভ্র নেই। ক্ষুধার্ত পশুতে পরিণত হয়েছে। এত অত্যাচার সহ্য করতে না পেরে সাদমান জ্ঞান হারায়। অভ্র আবার সাদমানকে হোশে আনে। তারপর আবারও নানাভাবে অত্যাচার শুরু করে। শেষে সাদমানের চিৎকার অসহ্য হয়ে যায় অভ্রের জন্য। তাই সাদমানের জিহ্বা কেটে ফেলে। সাদমান জ্ঞান হারানোর আগেই সাথে সাথে একটা গুলি করে আর সাদমান মারা যায়। অহনা যখন পৌঁছেছিল তখন সাদমানকে চেয়ারে বাঁধা রেখে অভ্র সিগারেট টানছিল। কিন্তু এর মাঝে এসব অত্যাচার দেখে অনেক আগেই সেন্সলেস হয়ে পড়ে। অভ্রতার লোকগুলো বলে যেখানে ওরা পাপ কাজটি করেছিল সেখানেই যাতে ওকে ঝুলিয়ে রাখা হয়। তারপর অভ্র চলে যায়। অহনা যখন চোখ খুলে তখন নিজেকে তার রুমে আবিষ্কার করে। কিন্তু পরক্ষণেই তার রাতের ঘটনা মনে পড়ে যায়। কিন্তু হকচকিয়ে যায়। ঘড়ির দিকে তাকাই দেখে ভার্সিটিতে যাওয়ার সময় হতে বেশি দেরি নাই। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। অহনা বাসা থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। কিন্তু পুরো রাস্তা ফাঁকা। আজকে হরতাল মনে হচ্ছে। রাস্তায় একটা গাড়িও নেই। ব্যাপার কি? সকালে রাস্তায় ভরপুর গাড়ি থাকে। কিছুটা দূর হেঁটে যেতেই দেখলো ভিড় জমে আছে। কৌতূহল নিয়ে অহনা এগিয়ে যায়। এখানে এত ভিড় কিসের? হঠাৎ কল বেজে ওঠে অহনার। ফোনে স্ক্রিনে চোখ বুলিয়ে নেয় অহনা। অহনা কলটা রিসিভ না করে এগিয়ে যাচ্ছে ভিড়ের দিকে। সুব্রতা বারবার কল দিয়ে যাচ্ছে। অহনা কলটা রিসিভ করে বলল, সমস্যা কি তোর? এত কল করে যাচ্ছিস? অহনা চুপচাপ থেকে ভাবছে, অভ্র নিজের লোককে নিজে কেন এতটা যন্ত্রণা দিয়ে মারলো? আমার মাথায় এই বিষয়টা এখনো ঢুকছে না। এই অহনা, বোবা হয়ে গেলি মনে হচ্ছে। কথা বলছিস না কেন? তাড়াতাড়ি নেমে আয়, আজকে ঘুরতে যাব। সুব্রতা, আমি বাসায় নেই। বাসায় নেই মানে? তাহলে তুই কোথায়? ভার্সিটিতে চলে গেলি?
ধুর, ভাবছিলাম অনেকদিন পর দুজনে একসাথে রিক্সায় করে ভার্সিটিতে যাব। আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, তুই আর একটু এগিয়ে আয়, তারপর আমাকে পাবি। সুব্রতা একটু এগিয়ে আসতেই অহনাকে পেয়ে যায়। অহনাকে দেখে সুব্রতা মুচকি হাসি দিয়ে বলল, অবশেষে তোমায় পেলাম। আজ সুব্রতাকে রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে, ব্যাপার কি সুব্রতা? ভার্সিটির মাঠের এক বসে আছে সাগর। হঠাৎ সাজিদের আগমন। সাগর চোখ তুলে সাজিদের দিকে তাকায়। সাজিদ সাগরের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার খেলা শেষ অভ্র। আমি অভ্র না সাগর, বোকার মতো বারবার এক ভুল কেন করে যাচ্ছেন? তোকে অনেক খুঁজেছি, কিন্তু অবশেষে তোর খোঁজ পেয়ে গেলাম। অনেক তো খেললি, এবার চল তোকে একটু আমরা খেলি। অভ্র চুপচাপ থাকে। সাজিদ অভ্রকে বলে, কিরে, কিছু বলছিস না কেন? সাজিদ হাসতে থাকে অভ্রের নিস্তব্ধতা দেখে। যা বাবা, তাহলে মাস্টার মাইন্ডের খেলা শেষ হলো? বলেই হাসতে লাগলো। অপরদিকে মাথা নিচু করে হাসতে থাকা অভ্র এইবার পৈশাচিক হাসি দেয়। হঠাৎ করে অভ্রের এমন উচ্চস্বরে হাসি দেখে ভয় পেয়ে যায় সাজিদ, কারণ সে জানে যে অভ্রকে আজ অবধি কেউ ধরতে পারেনি, সে আজ তার সামনে। এত কিছুর পরও সে হাসবে, এটা স্বাভাবিক নয় মোটেও। সাজিদ মনে মনে ভাবতে থাকে, শুনেছিলাম অভ্র ঠান্ডা থাকে সব সময়, কখনো উত্তেজিত হয় না, তবে আজ কি হলো অভ্রের? অহনা দূর থেকে সবটাই দেখছিল। সবটা যেন তার কাছে ঘোলাটে হয়ে যাচ্ছে। তখনই সাজিদের পিছনে থেকে বলে উঠল। সাজিদ পিছনে তাকিয়ে হাবা হয়ে যায়। ক্যাম্পাসে থাকা সবাই অবাক, অহনাও অবাক হয়। তাহলে কি সাগরের মতো অভ্র দেখতে? তাহলে ওই দিন যে আমি অভ্রকে মেরে দিলাম, তাহলে? অহনা ভাবতে থাকে। সাজিদ আর ঠান্ডা থাকতে পারে না, উত্তেজিত হয়ে যায়। সাগর মুচকি এসে বলল, আরে স্যার, উত্তেজিত হলে হবে? আমি অভ্র, চলেন আমাকে নিয়ে। সাজিদ সাগরের দিকে বন্দুক তাক করে আবার অভ্রের দিকে। যখন সাগরকে গুলি করতে যাবে, তখন পুলিশের আরো কিছু গাড়ি ঢুকে ক্যাম্পাসে। গাড়ি থেকে কমিশনার নামে আর সাজিদকে উদ্দেশ্য করে বলে, একজন অপরাধী ছাড়া পাক, কিন্তু একজন অপরাধ ব্যক্তি যাতে কখনোই শাস্তি না পায়, এদেরকে নিয়ে চলো। আসলে অভ্রকে খুঁজে বের করতে হবে, না হলে ওদেরকে ছেড়ে দিতে হবে। সাজিদ কিছু বলে না। অভ্র সাগর দুজনকেই গাড়িতে নিয়ে বসায়। তারপর ক্যাম্পাস ত্যাগ করে পুলিশের গাড়িতে বসানোর সময় সাজিদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় সাগর। সাজিদ ভালোই বুঝতে পারছে হাসির মানে। গাড়িগুলো চলে যায়। অহনা ঠায় দাঁড়িয়ে থাকে, ভাবতে থাকে হচ্ছেটা কি। দুদিন পর আজ অহনা বাসা থেকে বের হয়েছে। হাঁটতে হাঁটতে বাসার কাছাকাছি একটা পার্কে আসে। দুদিন ধরে সুব্রতার সাথেও তার যোগাযোগ হয়নি। অবাক করার বিষয় এইটাই যে সুব্রতাও ফোন দেয়নি আমাকে। পার্কের মধ্যে ছোট্ট একটি লেক আছে, সেটার পাশে বসে আছি। সাগরকে ধরে নিয়ে যাওয়ার পর কেন আমি ওর সাথে দেখা করতে গেছিলাম? কেনই বা ওর জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে? ও তো আমার বোনের সাথে এমন জঘন্য কাজ করলো, তবুও কেন ভাবছি আমি ওর কথা? ভালোই হয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে ওকে। এই কথাগুলো ভাবছিলাম লেকের পানির দিকে তাকিয়ে। হঠাৎ কারোর ডাকে ঘোর কাটল। তাকিয়ে দেখি পার্কের দারোয়ান। ঘড়ির দিকে তাকিয়ে অবাক না হয়ে পারলাম না, কারণ 2 ঘন্টা হয়ে গেছে। কিন্তু কিভাবে গেল এত সময়? বেশ, আর কিছু না ভেবে দারোয়ান চাচার দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে বেরিয়ে আসলাম। রাস্তার ফুটপাতের উপর দিয়ে হাঁটছি। হঠাৎই সুব্রতা আর সাজিদকে দেখতে পেলাম। রাস্তার এপাশ থেকে ওপাশে আসতেই ওরা শূন্যে মিলিয়ে গেল। ওদের খুঁজতে খুঁজতে মার্কেটের ভেতর অব্দি পৌঁছে গেছি। অহনা কণ্ঠটা শুনে থম ধরে দাঁড়িয়ে থাকে। কণ্ঠটা চেনা চেনা লাগছে। অহনা ঘুরে তাকিয়ে দেখলো সাগর। সাগর মুচকি হাসি দিয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। কয়েক সেকেন্ডের জন্য আনন্দে লাফিয়ে উঠল অহনা। পরক্ষণে মনে হলো সাগর তো খুনি। সাগর আসাতে আমি এত খুশি কেন হচ্ছি? আমার তো খুশি হওয়ার কথা না, রাগ হওয়ার কথা। কেন করছি আমি এমন? আজকাল নিজের মনকে বুঝে উঠতে পারছি না। মন আসলে কি চায়? নিজের কাছেই আজকাল নিজেকেই বিরক্তিকর লাগছে। সাগর শান্ত দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে অহনার দিকে। অহনা মনকে শক্ত করে সাগরের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? সাগর মাথার চুলগুলো হাত দিয়ে বারবার এলোমেলো করে যাচ্ছে। অহনার দিকে লাজুক চোখে তাকিয়ে বলছে, আসলে অহনা হাত দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে বলল, মানে কি? যা বলার সোজা বলেন।
সাগর গাল চুলকাতে চুলকাতে অহনাকে বলে উঠল। আসলে আমি ভালোবাসি। অহনা রাগ জড়ানো কণ্ঠে সাগরকে উত্তর দিল। ভালোবাসি মানে কি? আর কাকে ভালোবাসেন? সাগর চুপ থেকে ভাবছে কি বলল। হঠাৎ করেই অহনাকে বলে উঠল। আসলে ভালোবাসি। আসল বা নকল ভালোবাসেন সেটা জেনে আমি কি করব? তোমার জানার দরকার আছে অহনা। তাহলে বলেন। সাগর হাসি উজ্জ্বল চেহারা নিয়ে বলে উঠল। যখন রোজ সকালে তুমি ভেজা চুলে টাওয়েল জড়িয়ে দাঁড়িয়ে থাকবে, তখন তোমার শরীরের সাথে মিশে থাকা প্রতিটা পানির ফোঁটার বিন্দু বিন্দু কণা হতে চাই। তোমার সমস্ত অলসতামি মন খারাপের দিনে আমি তোমার ঠোঁটের কোণে ফুটে ওঠা এক চিলতে হাসি হতে চাই। যখন তুমি কাঠফাটা রোদের মাঝে দাঁড়াবে, প্রচণ্ড রৌদ্রের তাপে ক্লান্ত হয়ে দৃষ্টিশূন্য চাহনিতে আকাশের দিকে তাকাবে, তখন এক ফালি সাদা মেঘ হয় তোমার উপরে ভাসতে চাই। আর রোজ সকালে তুমি ঘুম থেকে ওঠার সাথে একগুচ্ছ কাঠগোলাপ তোমার হাতে দিয়ে তোমার কানের কাছে আমার ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে দিয়েই তরে। সাগর তো জেলে ছিল, ছাড়া পেল কবে? শুভ্রতাও কিছু বলল না। আজকাল শুভ্রতার সময় নেই, আমার সাথে কথাও বলে না। অহনা কিছু না বলে সাগরকে পাশ কাটিয়ে চলে আসে। সাগর চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবছে। অহনা দীর্ঘশ্বাস ছেড়ে হেঁটে যাচ্ছে। সুব্রতা সোফায় বসে টিভির দিকে তাকিয়ে আছে। হঠাৎ কলিং বেল বাজতেই সুব্রতা উঠে গিয়ে দরজা খুলে। সুব্রতা দরজা খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল। অহনা, তুই আমাদের বাসায়? কেন আসতে পারি না তোর বাসায়? থাপ্পড় কয়টা দিব আগে বল। অহনা গুমরে মুখ করে সুব্রতার দিকে তাকিয়ে বলল। দরজার সামনে রেখে অপমান করা হচ্ছে আমাকে। আজকাল সুব্রতা অহনাকে ভালোবাসে না, তাই অহনা নিজেই আসলো সুব্রতার খোঁজ নিতে। আগে তো অহনা ব্যস্ত ছিল, আর এখন সুব্রতা ব্যস্ত। অহনাকে একটু অন্যরকম লাগছে মনে হচ্ছে। অহনা, আমাকে মিস করে ভাবতে কেমন জানি লাগছে। বিদ্রুপ করছিস সুব্রতা? সুব্রতার অহনার দিকে কিছুক্ষণ তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠল। কয়দিন না খেয়ে আছিস? চোখ মুখে কেমন দেখাচ্ছে তোর? খালামণি বাসায় আসছে, তারপরও তোর এই অবস্থা। সুব্রতা, আমি একটু দরকারে আসছি। আমার কাছে কি দরকার অহনা? সাগর ছাড়া পেল কবে? তুই আমাকে কেন কিছু জানালি না? সাজিদ এসে সুব্রতার পাশে দাঁড়িয়ে বলল। অহনা ম্যাডামকে দরজার সামনে দাঁড় করিয়ে কথা বলে যাচ্ছ সুব্রতা? ভেতরে আসতে বলো, একসাথে আড্ডা দেই কিছুটা সময়। সাজিদকে দেখে অহনা বিরক্তি অনুভব করে। চুপচাপ দাঁড়িয়ে থেকে সাজিদের দিকে তাকিয়ে ভাবছে। সাজিদ সুব্রতার বাসায় কি করছে? এই ছেলেটাকে দেখলে কেন জানি আমার রাগ হয়, কিন্তু কিছু করার নেই। সুব্রতার জন্য বিরক্তিকর মুখটাকে সহ্য করতে হবে। অহনা মুচকি হাসি দিয়ে বলল। বাসায় খালামণি আছে, চিন্তা করবে। আড্ডা দেওয়ার মতো সময় আমার হাতে নেই, তাই আমি দুঃখিত, আড্ডা দিতে পারবো না। আড্ডা না দাও, ভেতরে এসে তো বসবে। অহনা সোফায় গিয়ে বসে সাজিদের দিকে তাকিয়ে বলল। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল, যদি উত্তর দিতেন ভালো হতো। প্রশ্ন করতে পারো, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। অব্রকে কেন ছেড়ে দেওয়া হলো? অব্র তো খুনি, তাহলে? পেছনে সুব্রতার বাবা ফারাবি খান বলে উঠলেন। অহনা, সাগর ছাড়া পেয়েছে। তুমি যাকে অভ্র ভাবছো সে অভ্র না, অভ্র সেদিন পালিয়েছে। যদি সাগর অব্র না হয়, তাহলে অব্র কোথায়? আব্বু, সাগর যদি অভ্র না হয়, তাহলে প্রতি রাতে সাগর কেন বাসা থেকে বেরিয়ে যেত? কি বলছি সুব্রতা? সুব্রতা এই কথাটা আমার থেকে লুকিয়ে যেতে পারলো? সাগর নিজের রুমে ছিল। সুব্রতা কারো সম্পর্কে না জেনে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। আমি অন্তত তোমাকে এই শিক্ষা দেইনি। এতক্ষণ নিশ্চুপ থেকে এবার বলতে শুরু করলো সাজিদ। সুব্রতা, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। সাগর অভ্র না, তার প্রমাণ আমরা পেয়ে গেছি। সাগর দেশের বাইরে ছিল। তার বাবা মা মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আসে, তারপর আর দেশ ছেড়ে যায়নি। তোমাদের ভার্সিটিতে ভর্তি হলো। সাগরের উকিল তার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, জন্ম নিবন্ধন ও স্কুলের সার্টিফিকেটও চেক করে প্রমাণ হয় সে সাগর। আর সাগরকে মেরে অভ্র পালিয়েছে। অভ্র সাগরের মৃত্যু দিয়ে নিজেকে মৃত প্রমাণ করতে চেয়েছিল। সুব্রতা চায়ের কাপ টেবিলে রেখে বলল। তারপরও কিছু প্রশ্ন থেকে যায় সাজিদ। আব্বু বলেছিল সাগর গ্রামের ছেলে, গ্রাম থেকে এসেছে, তার বাবা মা পরিবারের কেউ নেই।
অহনা অবাক দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে আছে ফারাবি খান সুব্রতার দিকে তাকিয়ে। সুব্রতা, আমি মিথ্যে কিছু বলিনি। সাগর গ্রাম থেকে এসেছে। আচ্ছা আব্বু, আমাকে একটা রহস্যের সমাধান দিবে? অনেকদিন ধরে এই রহস্যের সমাধান খুঁজে বেড়াচ্ছি। ফারাবি সাহেব মাথা নেড়ে সম্মতি জানালেন। সুব্রতা ফারাবি খানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, বৃষ্টি জড়ানো সেই রাতে কোথায় ছিলে তুমি? ফারাবি খান সোফায় বসে হাতে চায়ের কাপ নিয়ে বলল, কোন রাতের কথা বলো আম্মু? 5 দিন আগের কথা আব্বু। তোমাকে পুরো বাড়ি আমি খুঁজে বেরিয়েছি। সেই দিন সন্ধ্যায় আমাদের বাসার সামনে কেউ একজন একটা কালো গাড়ি করে চলে যাচ্ছিল। শুধু সেই সন্ধে না, এর আগে থেকেই বিষয়টা আমার নজরে পড়েছে। বিষয়টা তোমাকে জানানোর জন্য খুঁজেছি। সাগরের রুমের দরজা বন্ধ ছিল। তাহলে আব্বু সেই লোকটা কে ছিল? সুব্রতার কথাগুলো শুনে ফারাবি খান চুপ হয়ে যায়। সুব্রতা এবার ফারাবি খানের পাশে গিয়ে বসলো। আবু প্লিজ বলো, তুমি যদি জানো বিষয়টা সম্পর্কে। সুব্রতা, তোমার কথার মানে কি? তুমি কি বোঝাতে চাইছো? সাগরের রুমের দরজা বন্ধ ছিল, আমি বাসায় ছিলাম না। তাহলে কি আমি সেই লোক? তোমার কথা মানেটা এখন দাঁড়াচ্ছে আমার মনে হচ্ছে। আবু সত্যি বলতে সন্দেহ থেকে তুমি বাদ পড়নি কিন্তু। সুব্রতা, তোমার কথাগুলোর মানে বোঝো। তুমি আমাকে সন্দেহ করছো। আবু তুমি বলো, সেই রাতে তুমি কোথায় ছিলে? দরজার সামনে দাঁড়িয়ে সাগর বলল, আমি বলছি সবটা। সাগরের কণ্ঠ অহনার কানে যেতেই দরজার দিকে তাকায় অহনা। সাগর গম্ভীর চোখগুলো দিয়ে অহনার দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে সোফায় গিয়ে বসে। অহনা নীরবতা ভেঙে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব। সাগর স্থির বসে থেকে ব্রু কুচকে তাকায় আর অহনাকে বলে, একটু পরে যাবেন, বসেন না কিছুটা সময়। সাগরের কথা শুনে অহনা থমকে গেল, কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। সুব্রত একটু খেয়ে শক্তি করে নেই, তারপর সবটা বলছি। সাগরের কথায় মুচকে হাসলো অহনা। পাশ থেকে সাজিদ বলে উঠল, সাগর ভাই পেটুক নাম্বার 1, সবাইকে কনফিউশনে রেখে শান্তিতে খেয়ে যাচ্ছে। সাজিদ ভাই, আমি কাউকে কনফিউশনে রাখছি না। সেই রাতে আঙ্কেল আমার রুমে ছিল। আবু যদি তোমার রুমে থাকে তাহলে দরজা কেন ভেতর থেকে বন্ধ ছিল? আসলে আঙ্কেল বলছিল। আবু দরজা বন্ধ করে নিশ্চয়ই সিগারেট খাইছো? ফারাবি খান চুপচাপ বসে আছে। সাগর